ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মানুষের মৃত্যু নিয়ে কাব্যি করা যায় না, যদি যেত তাহলে বলতাম যে 36 বছর কেটে গেছে, কেউ কথা রাখেনি। ভাবুন, আপনি গভীর ঘুমে রয়েছেন, তারপর ঘুম ভাঙলো, দেখলেন আপনি নিঃশ্বাস নিতে পারছেন না, আপনার দম বন্ধ হয়ে আসছে, ফুসফুস জ্বলে যাচ্ছে, কোনো রকমে ঘরের বাইরে বেরোলেন, দেখলেন শয়ে শয়ে মানুষ প্রাণ ভয়ে দৌড়চ্ছেন, কেউ নিঃশ্বাস নিতে পারছেন না, অনেকে ছটফট করে বসে পড়ছেন, অচৈতন্য হয়ে পড়ছেন, অচৈতন্য শিশুকে কোলে আঁকড়ে বাবা মা দৌড়চ্ছেন। না, কোনো ওয়েব সিরিজের কাহিনী বলছি না, আজকে সকালেই নারকীয় ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে ভাইজ্যাকের হাজার হাজার পরিবারের। এই মুহূর্তে এই অনুষ্ঠান যখন শুরু করছি তখন দেখছি যে একটি শিশু সহ 11 জন মানুষকে আমরা হারিয়েছি এই ঘটনায়। কয়েক হাজার মানুষ হাসপাতালে ভর্তি এবং 100-রও বেশি মানুষ ভেন্টিলেটারে এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন। অনেকে নাজি গ্যাস চেম্বার কিংবা চার্নোবিলের কথা বলছেন, কিন্তু 36 বছর আগে ভোপালে যে ঘটনা ঘটেছিল তার সঙ্গে বোধহয় এই ঘটনা সব থেকে বেশি মিল। আমি এই অনুষ্ঠান শুরু করব যে ভয়াবহ ফুটেজ আমাদের সত্তাকে নাড়িয়ে দিয়েছে সেই ছবিটা দেখিয়ে। আজকে সকালে কি হলো ভাইজ্যাকে, কেন 36 বছর আগের ভোপালের স্মৃতি ফিরে এলো, দেখুন। দাঁড়িয়ে থাকতে থাকতেই হঠাৎই ফুটপাতে লুটিয়ে পড়লেন তরুণী। রাস্তার দুপাশে সার দিয়ে অচেতন অবস্থায় পড়ে অসংখ্য মানুষ। কেউ যন্ত্রণায় ছটফট করছেন, কেউ নিথর, কেউ গ্যাসের কবল থেকে বাঁচতে বাইক নিয়ে রওনা হয়েছিলেন, কিন্তু সফল হননি। অচেতন অবস্থায় রাস্তায় পড়ে শিশুরাও, কাউকে কাউকে পাজা কোলা করে নিয়ে ছুটছেন নিরাপত্তা কর্মীরা। হার হিম করা এই সব ছবি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে, যেখানে বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক করে বৃহস্পতিবার প্রাণ হারিয়েছেন 11 জন, অসুস্থ প্রায় 1,500। বৃহস্পতিবার রাত 3টে গোটা বিশাখাপত্তনম তখন ঘুমে ডুবে। আচমকাই নিশুতি রাতে ফোন বেজে ওঠে বিশাখাপত্তনমের 100 ডায়ালের কন্ট্রোল রুমে। ফোনের ওপারে তখন আতঙ্কিত মহিলা ও শিশুদের চিৎকার। তার মাঝে শুধু শোনা গিয়েছিল গ্যাস লিক করেছে, প্রচন্ড চোখ মুখ জ্বালা করছে, আমাদের বাঁচান। Around 3:30 or so, there was a call at dial 100 that something like this accident has happened. There is some gas leak. So immediately our police team, patrol team, had responded to the scene and reached there within 10 minutes. And then they saw this smoggy smoke around, and they were able to quickly ascertain what is the details. ততক্ষণে বিশাখাপত্তনমের আর ভেঙ্কটপুরমের গোপালপত্তনমের বন্ধ এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের দৈত্যাকার 2টি ট্যাঙ্ক থেকে লিক হয়ে গিয়েছে স্টাইরিন গ্যাস। সূত্রের খবর, এই রাসায়নিক কারখানা থেকে 3 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে বিষাক্ত স্টাইরিন গ্যাস। সামান্য সতর্ক হবার সুযোগটুকুও পাননি ঘুমন্ত মানুষগুলো। তার মধ্যেই অনেকের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আতঙ্কে শুরু হয়ে যায় ছোটাছুটি। There was a styrene gas leak. We got information on that. Most of the adult people have vacated the village. Gas has been neutralized, and now NDRF team also reached. They are doing door-to-door search. ততক্ষণে ভোরের আলো ফুটে গিয়েছে। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে চলে আসেন। রাস্তাতেই অনেককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরপর অ্যাম্বুলেন্সে করে শুরু হয় আহতদের হাসপাতালে পাঠানোর কাজ। প্রথমে উদ্ধার কাজ করতে সমস্যায় পড়েন পুলিশ কর্মীরাও। এলাকার বাসিন্দাদের বাড়িতেই দরজা জানলা বন্ধ করে থাকার নির্দেশ দেওয়া হয়। ঘটনাস্থলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। 2টি দলে ভাগ হয়ে শুরু হয় উদ্ধার কাজ। Around 5:30 or 5:45, the local NDRF unit, which is stationed in Visakhapatnam, was there within half an hour. And after that, they helped in 2 ways. The first was for neutralizing the situation inside the LG Polymer factory itself, and the second is for the evacuation of the villages. About 200 to 250 families were evacuated. উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় নৌসেনাও। একে একে উদ্ধার করে অসুস্থদের নিয়ে যাওয়া হয় কিং জর্জ হাসপাতালে। দুপুরে সেখানে আহতদের দেখতে যান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।
অসুস্থ মানুষের ভিড় বাড়তে থাকায় করোনা সতর্কতা শিখে ওঠে। দূরত্ব বিধি ভুলে একই বেডে গাদাগাদি করে রাখতে হয় একাধিক মানুষকে। এদিনই দুর্ঘটনা নিয়ে এলজি কেম সংস্থা এক বিবৃতিতে দাবি করেছে, লকডাউনের জন্য কারখানা বন্ধ ছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য কর্মীরা ছিলেন। তারপরও কিভাবে গ্যাস লিক হলো তা খতিয়ে দেখা হচ্ছে। বিশাখাপত্তনমের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার স্বরূপা রানীর দাবি, বড় ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করেছে। লকডাউন শুরুর পর থেকে ট্যাঙ্কের কোনো দেখভাল করা হয়নি। গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপাল কর্পোরেশনের দাবি, শর্ত সাপেক্ষে লকডাউন শিথিল হতেই কারখানাটি চালু করা হয়। গ্যাস লিকের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। পাশাপাশি মৃতদের পরিবার পিছু 1 কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়াও ভেন্টিলেশনে থাকাদের জন্য 10 লক্ষ, অল্প আহতদের জন্য 1 লক্ষ টাকার অর্থ সাহায্য ঘোষণা করা হয়েছে। বিষাক্ত গ্যাস লিকের ঘটনায় তৎপরতা শুরু হয় প্রশাসনিক ও রাজনৈতিক মহলেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লেখেন, স্বরাষ্ট্র মন্ত্রক ও জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে বিশাখাপত্তনমের পরিস্থিতি নিয়ে কথা বলেছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বিশাখাপত্তনমে সবার সুরক্ষা ও আরোগ্য কামনা করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও টুইটে লেখেন, বিশাখাপত্তনমের গ্যাস লিকের ঘটনা শুনে স্তম্ভিত। ওই এলাকার কংগ্রেসের নেতা ও কর্মীদের অনুরোধ করছি, তারা যেন দুর্গতদের সব রকম সাহায্য করেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। যারা হাসপাতালে ভর্তি তাদের দ্রুত আরোগ্য কামনা করে। এবিপি আনন্দ। আমি অধ্যাপক দেবজ্যোতি ঘোষালের কাছে প্রথমে যাব। অধ্যাপক ঘোষাল, আপনার কাছে যাওয়ার আগে আমি দর্শকদের জানাতে চাইব, সকাল থেকে একটা মিথ্যের প্রাসাদ তৈরি করছিলেন এই সংস্থা, এই এলজি পলিমার্স, এবং যে প্রাসাদটা এই অনুষ্ঠান শুরুর ঠিক 10 মিনিট আগে স্থানীয় ডিএম চুরমার করে দিয়েছেন। অধ্যাপক ঘোষাল, এতক্ষণ ধরে বলা হচ্ছিল এই কোম্পানির তরফে, এই এলজি পলিমার্স কোম্পানির তরফে, যে কোনো রকমভাবে কারখানা খোলা হয়নি, কারখানা বন্ধ ছিল এবং আচমকা হঠাৎ বিস্ফোরণ ঘটেছে বা এই গ্যাস লিক শুরু হয়ে গেছে। ডিএম একেবারে স্পষ্ট করে ক্যাটেগরিক্যালি জানাচ্ছেন যে মাঝরাতে এই যে পুরো গোটা সিস্টেমটা সেটা রিস্টার্ট করানো হয়, তার কারণ লকডাউনের পর আজকে, অর্থাৎ এই এখন আমরা কথা বলছি বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার সকাল থেকে এই লকডাউনের দীর্ঘ প্রায় 40 দিন পর কারখানাটি খোলার কথা ছিল, সেই জন্য মাঝরাতে রিস্টার্ট করা হয় এই গোটা সিস্টেম এবং 140 ডিগ্রি সেন্টিগ্রেডের দরকার হয় যে বিস্ফোরণের জন্য বা গ্যাস লিকের জন্য, সেইটা কোনোভাবে 140 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছিল, যার ফলে তার পরবর্তী সময় বিস্ফোরণ হয়েছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু গ্যাস লিক হয়েছে। অর্থাৎ এর পেছনে একেবারে স্পষ্ট গাফিলতি ছিল। আমি ভাবছিলাম এই অনুষ্ঠান শুরু করব কার দায় বলে। দায় একেবারে, আমি যদি সকাল থেকে দেখি এসিপি, তারপরে ডিজিপি যা বলেছেন তার সঙ্গে হুবহু ডিএম এর বক্তব্য মিলে যাচ্ছে যে প্রশাসনিক তথ্য খুব স্পষ্ট, খুব পরিষ্কার, সমস্ত দায় হচ্ছে এই কোম্পানিটির, এবং যারা 40 দিন লকডাউনের পর কারখানা আজ থেকে শুরু করতে চলেছিল, আমি আবার বলছি মাঝরাতে রিস্টার্ট করার পর এই গ্যাস লিকেজ শুরু হয়। একজন বিশেষজ্ঞ হিসেবে এই ব্যাখ্যা আপনার কাছে কতটা বিশ্বাসযোগ্য? না, দেখুন, এখানে আমাদের দেশে সমস্ত রাসায়নিক কারখানার যে সমস্ত সুরক্ষা বিধি মেনে চলা উচিত সেগুলো বেশ খানিকটা ঢিলে ঢালা। আপনি ইউরোপের দেশ বা অন্যান্য অ্যাডভান্স কান্ট্রিগুলোতে যে ধরনের সুরক্ষা বিধি প্রপারলি মেনে চলা হয়, সেই জায়গাগুলো অনেকটাই ঢিলে ঢালা বিভিন্ন দিক থেকে, নর্মসের দিক থেকে এবং কর্মীর দিক থেকে। একটা সুরক্ষা বিধি প্রপারলি মেনে চলার জন্য ট্রেন্ড কর্মীর দরকার হয়। সেটা অনেক ক্ষেত্রেই কোম্পানিগুলো তাদের লাভের মুখ চেয়ে সেই জায়গাগুলো করতে পারে না, কারণ ট্রেন্ড কর্মীদের নিয়োগ করতে গেলে স্বভাবতভাবেই প্রফিট কমে আসবে। কাজেই এটা অবশ্যই আপনি যেরকম বললেন, এটা তো অবশ্যই কোম্পানির দায়। এবং একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাইব যে স্টাইরিন বলে যে গ্যাস লিকের কথা বলা হচ্ছে, স্টাইরিন কোনোভাবেই গ্যাস নয়, এটি স্বাভাবিক তাপমাত্রায় লিকুইড। 140 থেকে 45 ডিগ্রি টেম্পারেচারে এটি গ্যাসিয়াস ফর্ম ধারণ করে। একদম। এইখানে আমি নবতম তত্ত্বটা বলি, যেটা সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সেটা হচ্ছে এই স্টাইরিনের সঙ্গে আশঙ্কা করা হচ্ছে যে আর কোনো যৌগ এই কারখানায় মিশে থাকতে পারে, যার ফলে এই বিষক্রিয়া মানুষের মধ্যে এত তীব্র, এত প্রবল হয়েছে।
আমার দ্বিতীয় প্রশ্ন যে সত্যি সত্যি এই স্টাইরিনের সঙ্গে অন্য কোনো যৌগ মিশে থাকা সম্ভব কিনা, এবং প্রশাসনের তরফে যে বলা হচ্ছে যে যেহেতু অন্য যৌগ মিশেছিল এই তরল বা এই উপাদানটার এই স্টাইরিনের অনেক ভারী হয়ে যায়, যার ফলে নিচের দিকে নেমে আসে, এবং আমরা যে ভয়াবহ ফুটেজটা দেখছি আপনি লক্ষ্য করলে দেখবেন যে প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে আছেন অথবা টু হুইলার চালাচ্ছেন, থামালেন, পড়ে গেলেন। তো এই নিচের দিকে নেমে থাকার জন্য মানুষের মধ্যে এই ক্যাজুয়ালিটি অনেক বেশি হয়েছে। আপনি কি মানবেন অধ্যাপক ঘোষাল যে এই অন্য যৌগ মিশে থাকার সম্ভাবনা, যে জন্য ভারী হয়ে যাওয়া স্টাইরিনের? একদমই তাই। কারণ 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 পলিমার ইন্ডাস্ট্রিতে স্টাইরিন থেকে পলিস্টাইরিন তৈরি হয়। এই পলিস্টাইরিনের কিন্তু বিভিন্ন গ্রেড আছে, কাজেই স্টাইরিন পিওর ফর্মে ইউজ করে সমস্ত পলিমার কোম্পানি, এটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। তারা বিভিন্ন রকমের উপাদানের সঙ্গে মেশায়, এবং মানে ব্যক্তিগতভাবে আমার ধারণা এই সমস্ত উপাদান মিশে থাকার জন্যই এই বিষক্রিয়ার এই লেভেলের বিষক্রিয়া দেখতে পাওয়া গেছে, যেখানে স্টাইরিন বিষাক্ত পদার্থ হলেও হয়তো এতটা ক্ষতিকারক হতো না যদি পিওর স্টাইরিন লিক হতো। হয়তো কোনো কিছু চাপা দেওয়ার জন্য স্টাইরিন যৌগটির নাম প্রচার করা হচ্ছে, কিন্তু ডেফিনেটলি কোনো কিছু মিশে থাকার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না, এবং তার জন্যই হয়তো এই রকম ক্ষতিকারক। কি কি ধরনের সতর্কতা নেওয়া উচিত ছিল বলে আপনার মনে হয়, যেখানে এই বিপুল পরিমাণ স্টাইরিন রাখা হয়েছিল একটি কারখানায়, অথচ আমরা দেখছি যে একেবারে ঘন বসতিপূর্ণ এলাকা, যেখানে 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যে এতজন মানুষ অ্যাফেক্টেড হলেন? কি কি সতর্কতা নেওয়া উচিত ছিল বলে আপনার মনে হয় এই কারখানার পক্ষে, অধ্যাপক ঘোষাল? দেখুন, প্রথম যে সতর্কতার বিষয় আসবো সেটা হচ্ছে লোডিং কম করা। দেখে মনে হচ্ছে সমস্ত র মেটেরিয়ালসে ভর্তি ছিল, হয়তো লকডাউন হঠাৎ করে হয়েছে এইটা না জানার কারণেই তারা করেছিল, কিন্তু প্রপারলি মেনটেনেন্স এবং সেফটি সিকিউরিটি মেনটেনেন্স এইটা প্রপারলি হয়েছে বলে মনে হয় না। কারণ ওই যে বললাম যে সমস্ত ব্যাপারেই একটা ঢিলে ঢালা প্রবণতা থাকে, প্রপার মনিটরিং হয় না, আর এই করোনার আবহে তো এগুলো হয়তো বিশেষভাবে পরিলক্ষিত হয়নি। যেটা প্রথম দেখা দরকার যে এই সমস্ত প্ল্যান্টে টেম্পারেচার মেনটেন, যেখানে এই ধরনের যৌগকে স্টোর করা হবে সেখানকার টেম্পারেচার মেনটেন করাটা খুব জরুরি। হয়তো কোনো রেফ্রিজারেশন সিস্টেম ওখানে ছিল, সেটা কাজ করেনি, বা কোনো রকম রাসায়নিক বিক্রিয়ার ফলে অত্যধিক তাপ উৎপন্ন হয়েছে, সেটা যারা তদন্ত করবেন এনডিআরএফের টিম তারাই পরিষ্কার করে বলতে পারবেন। কিন্তু একটা আমার মনে হয় একটা ঢিলে ঢালা মনোভাব দায়ী, যে সেফটি সিকিউরিটি অতটা ভাবার দরকার নেই। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ঘোষাল। অর্থাৎ একেবারে পরিষ্কার গাফিলতি না থাকলে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়েই যাওয়া হতো না, যার ফলে এই লিকেজের সম্ভাবনা হতোই না। অর্থাৎ কোথাও একটা একেবারে স্পষ্ট গাফিলতি ছিল। এই মুহূর্তে সকালে শুনেছিলাম এফআইআর হয়েছে, এই মুহূর্তে শুনছি ফৌজদারি মামলা এই সংস্থার বিরুদ্ধে দায়ের করা হয়েছে, কিন্তু বিস্ময়করভাবে এখনো পর্যন্ত গ্রেফতার শূন্য। আমি দ্রুত একবার দেখাবো যে এই 5000 টনের 2টো কন্টেনার, যার মধ্যে এই গন্ধহীন এই স্টাইরিন ছিল, ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং কতটা ক্ষতি করতে পারে এই যে মানুষগুলো প্রজন্মের পর প্রজন্ম, এখনো দ্বিতীয় প্রজন্ম বলা হয় ভোপালে, তারাও সাফার করছেন। এই মানুষগুলোর যে ক্ষতি হলো, যারা আজকে আক্রান্ত হলেন, এটা কি স্বল্পমেয়াদী নাকি দুর্ভাগ্যজনকভাবে এটাও দীর্ঘমেয়াদী? দেখুন, 5000 টনের 2টি বিশাল ট্যাঙ্ক। বুধবার গভীর রাতে সেই ট্যাঙ্ক থেকে গ্যাস লিকের ঘটনা বিপর্যয় ডেকে আনলো অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। যে গ্যাস লিকের কারণে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো তার নাম স্টাইরিন। এই স্টাইরিন একটি দাহ্য তরল পদার্থ। এটি পলিস্টাইরিন, প্লাস্টিক্স, ফাইবার গ্লাস, রাবার ও ল্যাটেক্স তৈরিতে কাজে লাগে। এই স্টাইরিন গ্যাস এতটাই বিষাক্ত যে কয়েক ঘন্টার মধ্যে বিশাখাপত্তনমে 11 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন অন্তত 1500 মানুষ। এর মধ্যে 80 জন ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। कंपाउंड स्टाइरीन विच इज एन अल्कलाइन बेंजीन कंपाउंड। अगर हम इस कंपाउंड की बात करें तो इट कैन बेसिकली कॉज हार्म टू ह्यूमंस बाय इनहेलेशन, बाय इंजेक्शन, बाय इफेक्ट ऑन द स्किन। इन हाई एक्सपोजर इट कैन लीड टू कोमा। देयर इज, एज फार एज ट्रीटमेंट इज कंसर्न्ड, देयर इज नो स्पेसिफिक एंटीडोट, देयर इज नो डेफिनेट medicine for reversing the effect of this compound, and treatment does remain mainly supportive.
Some of these patients will require to be intubated and put on a ventilator. Many will just require oxygen therapy. স্টাইরিন গ্যাসের মারণ ক্ষমতা বিশাখাপত্তনমের ছবিতে স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে যারা কপাল জোরে প্রাণে বেঁচেছেন তারা যে নিরাপদ এমনটা একেবারেই নয়, কারণ এই গ্যাস মানব শরীরের সংস্পর্শে আসা মানেই ক্ষতি। আমেরিকার এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি বা ইপি এর মতে অল্প সময় স্টাইরিন গ্যাসের সংস্পর্শে থাকলে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথা ধরার মতো সমস্যা হতে পারে। দীর্ঘক্ষণ এই গ্যাসের সংস্পর্শে থাকলে স্নায়ুতন্ত্র অকেজো পর্যন্ত হতে পারে। মানব শরীরে প্রবেশ করলে লিভার এবং কিডনির বড়সড় ক্ষতি করার ক্ষমতা রাখে এই গ্যাস। শারীরিক দুর্বলতা, কানে কম শোনার মতো ছোটখাটো সমস্যা তো আছেই। স্টাইরিন গ্যাসের সুদূর প্রসারী প্রভাবে শরীরে ক্যান্সারও বাসা বাঁধতে পারে। অর্থাৎ ভাইজ্যাগের এই গ্যাস কাণ্ডে যারা বেঁচে গেলেন তারাও যে পুরোপুরি সুরক্ষিত এমনটা নয়। এগুলোতে ইরিটেশন হয়, যে সারফেসেই লাগুক না কেন, সে চামড়া হোক কিংবা মিউকাস মেমব্রেন, মুখের ভেতর, গলার ভেতর, আমাদের ফুসফুসের যে শ্বাসনালী, তার যে শ্লেষ্মা ঝিল্লি আছে একটা প্রোটেক্টিভ মেমব্রেন, এই মেমব্রেনটাকে এত ইরিটেট করে, নষ্ট করে দেয়, ফুসফুসে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড চলাফেরা করার যে বদল বিনিয়োগ চলতে থাকে সব সময়, সেইটায় ব্যাঘাত সৃষ্টি করে। যারা বেঁচে যাবেন তারা যে পুরোপুরি ফুসফুসটা নর্মাল হয়ে যাবে সেরকম আমার মনে হয় না। এদেরও কিছু পার্মানেন্ট ড্যামেজ বোধহয় থেকে যাবে। পৃথিবীব্যাপী যেসব সংস্থাগুলো আছে যার বিভিন্ন পদার্থকে ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত কিনা সেগুলো যারা বিচার করেন, তারা লাস্ট অবধি, অর্থাৎ 1 বছর 1.5 বছর আগে আমাদের কাছে যা খবর আছে তাতে তারা স্টাইরিনকে বলেছেন এটা হচ্ছে একটা প্রবাবল কার্সিনোজেন। এটা বলেছে যে মূলত রক্তের ক্যান্সার, লিউকোমিয়া বা লিম্ফোমা যাকে আমরা বলি, যেহেতু মজ্জা আক্রান্ত হলে এই ধরনের ক্যান্সারগুলো হতে পারে। আর একটা গ্রুপ তারা বলেছেন এমনকি লং ক্যান্সার হয়, যেহেতু নিঃশ্বাসের সঙ্গে ওই গ্যাসগুলো শরীরের মধ্যে ঢুকেছে। কিন্তু রাসায়নিক কারখানায় এরকম মারাত্মক দুর্ঘটনা ঘটলো কিভাবে? পুলিশের দাবি, মার্চে লকডাউন শুরু হওয়ার পর থেকে রাসায়নিক কারখানার রক্ষণাবেক্ষণ করা হয়নি। বুধবার রাত থেকে রাসায়নিক কারখানার একটি অংশে কাজ চালুর প্রস্তুতি শুরু হয়। এরপর গভীর রাতে কারখানার বড় ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস লিক করে। কারখানার প্রাথমিক রিপোর্ট উদ্ধৃত করে বিশাখাপত্তনম জেলার কালেক্টর ভি বিনয় চাঁদ জানিয়েছেন, স্টাইরিন ট্যাঙ্কের সঙ্গে যুক্ত রেফ্রিজারেশন ইউনিটে যান্ত্রিক ত্রুটির জেরে গ্যাস লিক করেছে। কালেক্টর আরও জানিয়েছেন, স্টাইরিন মনোমার রাসায়নিকটি 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে তরল অবস্থায় থাকে, তখন তা নিরাপদ। কিন্তু রেফ্রিজারেশন ইউনিটে যান্ত্রিক ত্রুটির জেরে রাসায়নিকটি গ্যাসে পরিণত হয় এবং বাতাসে ছড়িয়ে পড়ে। এই গ্যাস আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তেই অসুস্থ হয়ে পড়তে শুরু করেন স্থানীয়রা। রাস্তায় বেরিয়ে সেখানেই লুটিয়ে পড়েন অনেকে। এই গ্যাসটা বায়ুর চেয়ে প্রায় 3.5 গুণ ভারী। মধ্যরাতে সাধারণত টেম্পারেচারটা কম থাকে, গ্যাসটা ওপরেও যেতে পারেনি, যেটুকুন গেছে সেটুকুন নিচেতেই থেকেছে এবং আস্তে আস্তে এতটাই কনসেন্ট্রেশন বেড়েছে যে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এই ধরনের রাসায়নিক কারখানা দীর্ঘ সময় বন্ধ থাকার পর চালু করতে গেলে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য নির্দিষ্ট কিছু গাইডলাইন রয়েছে। এক্ষেত্রে তা মানা হয়েছিল কিনা সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। It's a matter of investigation exactly what is the cause of the leakage. So that is under investigation. The local police has already started proceeding in that direction. So we'll know that very soon, I think. কারখানার মূল সংস্থা এলজিকেম অবশ্য বিবৃতি দিয়ে দাবি করেছে লকডাউনের জেরে কারখানা বন্ধ ছিল, তবে রক্ষণাবেক্ষণের জন্য কর্মীরা ছিলেন। কিভাবে এমন দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। অসুস্থদের চিকিৎসা সহ সব রকম সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি। কিন্তু মৃত্যুর কি কোনো ক্ষতিপূরণ হয়? এতগুলি মানুষকে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো কার জন্য? এই বিপর্যয়ের দায় কার? তাদের কি শাস্তি হবে? সাহায্যের আগে এই প্রশ্নের উত্তর চাইছে স্বজনহারাদের পরিবার। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে যাব। জয়ন্ত, টেকনিক্যাল গ্লিচ, এবং সেই টেকনিক্যাল গ্লিচের কারণে এত বড় একটা ঘটনা ঘটলো, এতজন মানুষ প্রাণ হারালেন, নয় এইভাবে ক্ষতিগ্রস্ত হলেন। এখনো পর্যন্ত একটা এফআইআর, একটা ফৌজদারি মামলা শুরু। আমার প্রশ্নটা তোমার কাছে খুব পরিষ্কার। তার কারণ আমার সঙ্গে প্রায় সকলে একমত হবেন যে হাই আর মাইটিদের নাগালের মধ্যে পাওয়া যায় না।
এই যে 1984 সালের ভোপালের গ্যাস দুর্ঘটনা নিয়ে এত কথা বলছি, একটু ব্যক্তিগত কথায় যাই। আমার তখন 8 বছর বয়স। আমার মনে আছে আনন্দবাজার পত্রিকায় দ্বিতীয় বা তৃতীয় দিন একটা ছবি ছাপা হয়েছিল। যতদিন আমার ধারণা আমি বেঁচে থাকবো সেই ছবিটা আমার মনে এমন গভীর রেখাপাত করেছিল যে আমার মনে থাকবে ছবিটার কথা। মাটির মধ্যে একটি শিশুর পুতুল, শিশুটি আর এই পৃথিবীতে নেই, সেই পুতুলটা তার নাক এবং মুখের পুতুলটার কিছু অংশ দেখা যাচ্ছে। মানে আমি বলছি একটা নীরব ছবি যে এত সরব হতে পারে, তার অসহায়তার এত ব্যঞ্জনা থাকতে পারে, বিশ্বাস করো আজ অবধি আমি ছবিটার কথা ভুলতে পারিনি। কিন্তু এখনো পর্যন্ত ভোপালের গ্যাস দুর্ঘটনার নিহত এবং আহতরা কোনো বিচার পাননি। আমি এই জন্য এই কথাটা বলছি, সেটা হচ্ছে শুধু সরকারি হিসেব, যে হিসেব আমি নিশ্চিত আমার মতো তুমিও যেটা নিয়ে প্রশ্ন তুলবে এবং পুরোটা বিশ্বাস করো না। সরকারি হিসেবে ভোপালে গ্যাস দুর্ঘটনায় মারা যান ৩,৮৮৭ মানুষ, অসুস্থ হন ৫,৬০,০০০ মানুষ, পঙ্গু হয়ে যান চিরকালের জন্য প্রায় ৪,০০০ মানুষ। ওয়ারেন অ্যান্ডারসন গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পরের ঘন্টাগুলো তিনি একেবারে রাজার হালে ইউনিয়ন কার্বাইড, যারা এই সংস্থার মালিক, এই ভোপালের গ্যাস দুর্ঘটনার জন্য যারা দায়ী, তাদের গেস্ট হাউসে ছিলেন। তারপর মাত্র ২৫,০০০ টাকার বন্ডে এবং হাজিরা দেওয়ার শর্তে তিনি জামিন পেয়ে গেলেন। কে হাজিরা দেবেন? আমি বলছি তখন দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী অর্জুন সিং। পরবর্তীকালে অর্জুন সিং এর আত্মজীবনীতে দুজনের দিকে তিনি অঙ্গুলি নির্দেশ করেছিলেন। একটা হচ্ছে তৎকালীন স্বরাষ্ট্র সচিব এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নাম পরবর্তীকালে ভারতে প্রধানমন্ত্রী হয়েছিলেন পিভি নরসিমহা রাও। এই হাই অ্যান্ড মাইটি আমি এই জন্য বলছি যে 1984 সালের 7ই ডিসেম্বর VT-8 কিং এয়ারে একটা বিশেষ বিমানে তিনি প্লেনে ভোপাল থেকে দিল্লি এলেন, দিল্লি থেকে দেশের বাইরে। এরপর আর কোনোদিন ভারতবর্ষের কোনো আদালতে কোনো বিচারের সামনে কোনো কাঠগড়ায় অ্যান্ডারসনকে তোলা যায়নি। ভোপাল গ্যাস দুর্ঘটনায় নিহত আমায় যদি জিজ্ঞেস করো, একজন মানুষও আজ অব্দি বিচার পাননি। আমার প্রশ্ন এই ক্ষেত্রেও একটা, আবার ইতিহাসে পুনরাবৃত্তি আমরা দেখব জয়ন্ত, নাকি সত্যি কড়া আইন এবং তার সঠিক রূপায়ণ হবে আজকের 2020 ভারতবর্ষে? সুমন, তুমি আমার কাজ অনেকটা সহজ করে দিলে, আমার কথা তো তুমি অনেকটাই বলে দিলে। তবে আমি কিন্তু ভোপালের সঙ্গে আজকের ঘটনা আমি পাশাপাশি রাখতে চাইবো। ভোপাল গ্যাস ডিজাস্টারকে বলা হয় ওয়ার্ল্ডস ওয়ার্স্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার। বেসরকারি সূত্রে 16,000 লোক মারা গিয়েছিলেন। ঘটনা 2 সপ্তাহের মধ্যে 8,000, বাকি 8,000 গ্যাস জনিত বিভিন্ন অসুখে কিছুদিন বাদে মারা যান, মানে মোট 16,000। এটা গেল একটা দিক। ভোপাল গ্যাস ডিজাস্টারটা আমাদের দেশে একটা আই ওপেনার হতে পারত। ভোপাল গ্যাস ডিজাস্টারের পরে বেশ কিছু নতুন আইন তৈরি হয়। তার মধ্যে একটা হলো 2005 সালে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। ডিজাস্টার বলতে এখানে কিন্তু এই গ্যাস ট্র্যাজেডির কথা উল্লেখ আছে। এই আইনের প্রেক্ষিতে বলা হয়েছে যদি কখনো এই ধরনের বিপর্যয় আসে তাকে আমরা কিভাবে ফেস করব, কিভাবে মিটিগেট করব, সেটার জন্য কিন্তু এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। এবং এই মুহূর্তে সারা দেশে করোনার কারণে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কিন্তু লাগু আছে, যার মাননীয় চেয়ারপারসন স্বয়ং মহামান্য প্রধানমন্ত্রী। অর্থাৎ আমার বক্তব্য, ডিজাস্টারটার আক্রমণ কি করে কমানো যেতে পারত এ নিয়ে কিন্তু চিন্তাভাবনা হওয়া উচিত ছিল। এটা গেল ভোপাল গ্যাস ডিজাস্টার নিয়ে কথা। পাশাপাশি ওয়ারেন অ্যান্ডারসন, এটা ইন্টারনেটেও পাওয়া যাবে, যে তৎকালীন মুখ্যমন্ত্রী অর্জুন সিং এর বিশেষ বিমানেই নাকি দিল্লি গেছিলেন, তারপর তিনি আমেরিকা চলে যান। 2014 সালে তিনি মারা যাওয়া পর্যন্ত তাকে ভারতবর্ষ এদেশে আনতে পারেনি, কখনো কোনো আদালতে হাজির করতে পারেনি। সিবিআই চার্জশিট দিয়েছিল 304 পার্ট 2-তে। এটাকে বলা হয় অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর দায়, অর্থাৎ মার্ডার নয়, অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর দায়। অর্থাৎ এটাকে একটা এখনো অ্যাক্সিডেন্ট বলেই আমরা মনে করি। যদিও পরে মহামান্য সুপ্রিম কোর্ট এই 304 পার্ট 2 অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর দায়কে 304 ক্যাপিটাল A ভারতীয় দণ্ডবিধিতে, মানে অ্যাক্সিডেন্ট, জামিনযোগ্য এবং 2 বছরের সাজায় পরিণত করেন। পরে ইউনিয়ন কার্বাইডের তরফ থেকে প্রায় 450 সম্ভবত কোটি ডলার দিয়ে সুপ্রিম কোর্টে ওরা একটা সেটেলমেন্ট চায়। মহামান্য সুপ্রিম কোর্ট বলেন তুমি সেটেলমেন্ট করতে পারো, কিন্তু ক্রিমিনাল কেসগুলি থাকবে। শেষ অবধি 7 জনের 2 বছরের সাজা হয়েছিল। গুরুত্বটা বোঝো, 7 জনের 2 বছরের সাজা হয়েছিল। ওয়ারেন অ্যান্ডারসনকে আমাদের সাথে আমেরিকার বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে কিনা, থাকলে সেটা এক্সপায়ার করলো কিনা, ফের করা যাবে কিনা, এই জটিলতার মধ্যে তার মৃত্যু পর্যন্ত তিনি আর আসেননি। যে কথা আমি বললাম, গতকালের ঘটনাটাও কিন্তু আমাদের দেশে একটা আই ওপেনার হতে পারে। অর্থাৎ দীর্ঘ লকডাউনের পরে এই যে এই ধরনের কারখানাগুলির কোথাও
গ্যাস লিক হতে পারে, কোথাও এক্সপ্লোশন হতে পারে, এটা নিয়ে আমরা সচেতন ছিলাম না, আমরা জানতামও না। ভূপাল নিয়ে যে কথা বলা হয়েছে যে গ্যাস লিক হবার আগে, তুমি নিজেও খুব সুন্দর শুরু করলে যে মাঝরাত্রিরে যদি আমার এরকম একটা ফিলিং হয়, কিন্তু বলা হচ্ছে এটা হওয়ার কথা নয়। যদি কোথাও গ্যাস লিক হয় তাহলে একটা ওয়ার্নিং হওয়ার কথা, একটা সাধারণ মানুষকে সচকিত করার কথা। ভূপালেও হয়নি, এখানেও তো হয়নি, এখানে কোনো সাইরেন বাজেনি এবং এখানে এটা হওয়ার উচিত ছিল। সেই জন্য আমি কেন বললাম আই ওপেনার, এর পরে যদি কোথাও কোনো এই ধরনের ইন্ডাস্ট্রিগুলিতে কাজ শুরু হতে যায় তাহলে কিন্তু একটা মাইকিং করা, একটা সাইরেন বাজানোর প্রয়োজন যে আমরা কাজে হাত দিচ্ছি। দেখো লকডাউনটা, এই যে দীর্ঘমেয়াদী লকডাউন, আমি অবশ্যই সমালোচনা করার কেউ নই, তবে আমি মনে করি যে একটুখানি পরিকল্পনা প্রসূত হতেও পারতো। যেমন পরিযায়ী শ্রমিকদের নিয়ে হইচই হচ্ছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি রণবীর সিং, জামলো মকদমরা রাস্তায় পড়ে মারা যাচ্ছেন, কিন্তু পাশাপাশি এই ধরনের ঘটনা যে ঘটতে পারে, এই ধরনের লিকেজ আসতে পারে, এটা কিন্তু আমরা জানি না। অর্থাৎ একটা কিন্তু ওখানে মেইনটেন্যান্সের প্রয়োজন ছিল। আমাদের বাড়ির ফ্রিজ, আমাদের বাড়ির এসিও যদি দীর্ঘদিন মেইনটেন্যান্স না হয় তাহলে একটা লিকেজের প্রশ্ন। এবার তুমি আমাকে বললে আইন কতটা কি করতে পারে। দেখো এখানে কিন্তু শুরুতেই এনারা হাত ধুয়ে বসে আছেন যে আমরা কি করব, লকডাউনের জন্য আমরা মেইনটেইন করতে পারিনি। ওনারা বলবেন যদি মেইনটেইন করতে যেতাম তাহলে তো আমাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে তুমি আমাকে জেলে ভরে দিতে, আমি আমার সমস্ত শ্রমিকদের বাড়ি পাঠিয়ে দিলাম, আমার পক্ষে কিছু করার ছিল না। অর্থাৎ এনারা ওই অ্যাক্সিডেন্টের তত্ত্বেই যাবেন। যদি এনারা অ্যাক্সিডেন্টের তত্ত্বে যান এবং মহামান্য আদালতগুলো যদি তা মেনে নেয় তাহলে কিন্তু আবার ভূপাল গ্যাস ট্র্যাজেডির মতো কোনো অপরাধী, আমি অপরাধী শব্দটা ব্যবহার করব, কারো সাজা হবে না। যেমন তোমরা দেখাচ্ছ কেউ কেউ কোনো ক্ষতিপূরণ পাবেন, এই ক্ষতিপূরণ নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ যদিও আমি বলছি এটা একটা আই ওপেনার, আমার ধারণা কতটা আই ওপেনার এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যি সত্যি আই ওপেনার কিনা। এরপরে ভারতবর্ষে যেখানে যত ইন্ডাস্ট্রি শুরু হবে, কাজ শুরু হবে, যেহেতু লকডাউনের পর কিছু কিছু বিষয়ে ছাড় দেওয়া হয়েছে, সর্বত্র আমাদের কিন্তু সমান সচেতন থাকতে হবে। দুটো জিনিস, এক, ওয়ার্নিং কেন হলো না, সাধারণ মানুষ কেন নিজেরা সচকিত হতে পারলেন না, তারা পালাতে পারলেন না কেন, মাঝরাত্রিরে কেন এই ধরনের ঘটনা ঘটলো, সাধারণ মানুষকে কেন বাঁচবার সুযোগটুকু দেওয়া হলো না মিনিমাম। ভূপালে যেটা হয়েছিল, ভূপালেও কিন্তু এরকম 2রা ডিসেম্বরের মাঝরাত্রে এটা এরকম হলো। সাধারণ মানুষ বাইরে বেরিয়ে আসেন এবং গ্যাসের তীব্র আক্রমণে তারা রাস্তায় পটাপট পড়ে মরেছেন, এখানেও তো তাই দেখছি। তাহলে ভারতবর্ষ এই যে দীর্ঘ 34 বছর মারাত্মক আশঙ্কা তুলছে যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না। যদি সত্যি শিক্ষা নিতাম 36 বছর আগের ঘটনা থেকে, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতেই পারতো না। পিঙ্কি রাজপুরোহিত আমাদের প্রতিনিধিকে স্পষ্ট আমি জিজ্ঞেস করেছিলাম যে কোনো ধরনের সাইরেন, কোনো সতর্ক বার্তা বেজেছিল কিনা। একেবারে স্পষ্ট নেতিবাচক উত্তর, কোনো সাইরেন, কোনো সতর্কবার্তা বাজেনি। এমনকি যখন গ্যাস লিক বোঝা যাচ্ছে, মানুষ রাস্তায় সন্ত্রস্ত হয়ে দৌড়দৌড়ি করছে, তখনও বাজেনি। আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IAM সুমন দে, দ্রুত আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমি দ্রুত একটা মন্তব্য পড়ে নেওয়ার চেষ্টা করব। অমিয় চট্টোপাধ্যায় তিনি লিখছেন, করোনা আতঙ্কের মধ্যেই ভাইজ্যাকে ভয়াবহ গ্যাস দুর্ঘটনা, একের পর এক বিপর্যয়, কুড়ি সত্যি বিষে বিষ। অভিষেক লিখছেন, দেশ জুড়ে এরকম বহু কারখানাই লকডাউনের জন্য বন্ধ, সরকারের উচিত সেগুলোর দিকে নজর দেয়া। দিব্যেন্দু ধর লিখছেন, সাংঘাতিক ঘটনা, বাচ্চারা রাস্তায় পড়ে আছে, এই দৃশ্য মর্মান্তিক। সুদীপ্ত মজুমদার লিখছেন, কেন্দ্রকে অনুরোধ, করোনার সমান গুরুত্ব দিয়ে এই বিপর্যয়কে দেখুন। সুভাষ ঘোষাজ্জা লিখছেন, লকডাউনের দোহাই দিয়ে কারখানা কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না। অরিন্দম মৈত্র লিখছেন, ভোপালের পর ওয়ারেন অ্যান্ডারসনকে পালাতে দেয়া হয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি এবার চাই না। মিলন পাল লিখছেন, সারা দেশে এমন কত কারখানা মানুষের জীবনকে বিপন্ন করতে পারে তার তালিকা আগে তৈরি করা হোক। আমি দ্রুত এবার আপনাদের দেখাবো যে অনেকেই জানেন না যে এই কলকাতা শহরের নাগের বাজারে এই LG পলিমার্সের একটি অফিসও রয়েছে। আমরা সেখানে আমাদের প্রতিনিধি পাঠাই এবং গিয়ে কি ছবি দেখতে পেলাম আমরা, কোথায় সেই অফিস, কি চেহারা, সৌভাগ্যের বিষয় সেটা কোনো কারখানা নয়, সেই ছবি দেখাবো। পাশাপাশি এই ঘটনা নিয়ে যথারীতি রাজনৈতিক চাপানুতর দেখাবো। তাও বৃহস্পতিবার এক অভিশপ্ত ভোরের সাক্ষী বিশাখাপত্তনমবাসী। বিষাক্ত স্টাইরিন গ্যাসের ছোবলে অসুস্থ হাজার দেড়েক মানুষ এখন হাসপাতালের বিছানায় ছটফট করছেন। এদিন ভোরের আলো ফোটার আগে LG পলিমার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কারখানা থেকে গ্যাস লিক করে। কারখানাটির মূল সংস্থা দক্ষিণ কোরিয়ার LG Chem। বিশাখাপত্তনমে এই সংস্থাটি তৈরি হয় 1961 সালে। তবে তখন তার নাম ছিল হিন্দুস্তান পলিমার্স। সেখানে শুধু পলিস্টাইরিন এবং কোপলিমার্স তৈরি হতো। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 1978 সালে সংস্থাটি ম্যাকডাওয়েল অ্যান্ড কোম্পানির সঙ্গে মিশে যায়।
1997 সালের জুলাই মাসে এই সংস্থা অধিগ্রহণ করে দক্ষিণ কোরিয়ার এলজি কেম। তখন এই সংস্থার নাম পাল্টে হয় এলজি পলিমার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। বৃহস্পতিবার সেই কারখানা থেকে গ্যাস লিকের জেরে বিষিয়ে গেল বিশাখাপত্তনমের বাতাস, প্রাণ হারালেন বহু মানুষ। ভাইজাকে ফিরল 1984 ভোপালের স্মৃতি। ইমিডিয়েট এফেক্ট যেটা হয়, এটাতে রেসপিরেটরি প্যাসেজ যেটা, সেটা একটু ইরিটেশনস হয়। ন্যাচুরালি সেখানে কী হবে, ইনফ্লামেশন হবে, চোকিং হয়ে যাবে, দম বন্ধ হয়ে আসবে, সেরকম জিনিস একটা হয়। আর কেউ কেউ বলছে এটাতে একটু নার্ভাস এফেক্ট হয়, নার্ভের প্যারালাইসিস অর নার্ভ, এটা হচ্ছে দুটো এফেক্ট একসঙ্গে হলে কি হয়, পেশেন্ট কিন্তু ইমিডিয়েটলি আনকনসিয়াস হয়ে যেতে পারে। কনসিয়াসনেস প্লাস রেসপিরেটরি দুটো একসঙ্গে কম্বাইন হওয়ার জন্য কিন্তু ডেথ কিন্তু খুব র্যাপিড হতে পারে। কিন্তু এই গ্যাস লিক কাণ্ডের দায় কার, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে কেন্দ্রের মোদী সরকার এবং অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেস দুপক্ষকেই নিশানা করেছে তৃণমূল। লকডাউন মানে তো এই নয় যে আমরা যেখানে গ্যাস স্টোর্ড আছে সেইখানটা দেখব না। এটা কোথাও একটা গুরুতর ত্রুটি বা অবহেলা হয়েছে ম্যানেজমেন্টের তরফে, রাজ্য সরকারের তরফে। তার কাজ তো বন্ধ থাকার কথা না, তার সব জায়গায় ঘুরে দেখার কথা, সেটা কেন করেন? এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছে সিপিএম কংগ্রেস। ফ্যাক্টরি ইন্সপেক্টর কি করছিল, সেখানকার ইঞ্জিনিয়াররা কি করছিল? এই লকডাউনের জন্য যদি কেউ না আসে ফ্যাক্টরিতে এবং সেখানেও যদি এই ধরনের ঘটনা ঘটে, বহু লোক কিন্তু তাতে আহত হবে। এই ধরনের গ্যাস নিয়ে যারা কাজ করে এবং এই পলিমার কোম্পানি এই ধরনের যে কোনো জায়গায়, সেখানে লকডাউনের সময় যদি ঠিকমতো মেনটেন্স না হলে আরও বেশি চান্স থাকে অ্যাক্সিডেন্টের। সেজন্য বাকিদেরও নিয়ম মতো পরীক্ষা নিরীক্ষা করা উচিত, আর এখানে দোষীদেরকে শাস্তি দিতে হবে। বিজেপির পাল্টা দাবি, কেন্দ্র বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, এখনো হয়তো খুব বেশি মৃত্যু হয়নি, হতে পারত। তো ভগবান করুক যাতে এই ধরনের ঘটনা না হয় এবং তাড়াতাড়ি যেন এটা সেরে উঠতে পারে। সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে এটাকে মোকাবিলা করার চেষ্টা করছে। বিশাখাপত্তনমে যে এলজি পলিমার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কারখানা থেকে এদিন গ্যাস লিক করেছে, তাদের একটি অফিস রয়েছে কলকাতার কাছেই দমদমের মতিঝিল এলাকায়। তবে স্থানীয়দের দাবি, লকডাউন ঘোষণার পর থেকেই সেই অফিস তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরেই, অর্থাৎ লকডাউনের পরেই এই অফিস কিন্তু কার্যত বন্ধ, এবং আমরাও সেই ছবি দেখতে পেলাম যে অফিস তালা বন্ধ এবং দীর্ঘদিনের খবরের কাগজ সেটাও কিন্তু পড়ে রয়েছে। এদিনের গ্যাস লিকের ঘটনা নিয়ে এদিন একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, জি কিষেন রেড্ডি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। 1944 সালের 14 এপ্রিল বম্বের ভিক্টোরিয়া ডকে বিস্ফোরক বোঝাই কার্গোতে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তার তীব্রতা এতটাই ছিল যে কাছাকাছি থাকা জাহাজগুলি ডুবে যায়। 1975 সালে 27 ডিসেম্বর ধানবাদের একটি কলিয়ারিতে মিথেন গ্যাসের পকেটে আগুনের ফুলকি পড়ে মারাত্মক বিস্ফোরণ হয়, প্রাণ হারান 372 জন। 1984 ভোপাল গ্যাস কাণ্ডের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন সেখানকার বহু মানুষ। এবার সেই রকমই এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকলো বিশাখাপত্তনমবাসী। কৃষ্ণেন্দু অধিকারী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়ের কাছে সরাসরি চলে যাব। ডক্টর চট্টোপাধ্যায়, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে থাকবে যে ফুটেজে যেটা আমরা দেখছি, একজন তরুণী দাঁড়িয়ে আছেন টু হুইলারের পাশে, হঠাৎ একেবারে সংজ্ঞাহীন অবস্থায় সপাটে পড়ে গেলেন। আমি বলছি যে এক হচ্ছে যে এই ধরনের মানে হঠাৎ করে প্রভাবটা চিকিৎসক হিসেবে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন, এবং দুই, যে প্রশ্নটা আমি কিছুক্ষণ আগেই তুলছিলাম যে দীর্ঘমেয়াদী হতে পারে, স্বল্পমেয়াদী হতে পারে, এই যে তরলটি লিক হয়েছে একে গ্যাস বলি বা না বলি, তাহলে স্বল্পমেয়াদী কুপ্রভাবটা কি হতে পারে এবং দীর্ঘমেয়াদী কি হতে পারে? ডক্টর চ্যাটার্জি। আচ্ছা, প্রথমে আমি বলি ইথিলিন বেনজিন, যেটা মেন এই প্রোডাক্টের কেমিক্যাল নাম, ভিনাইল বেনজিন নামেও পাওয়া যায়। এটা হচ্ছে এয়ারের থেকে ভারী এবং কিছুটা জলের কাছাকাছি এর ওজন, এবং এটা ওয়াটার সলিউবল নয়। এই দুটো পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। এটা ওয়াটার সলিউবল নয় এবং এটা এয়ারের নর্মাল বায়ুর থেকে ওজনে ভারী। এবারে এটা যখন কোনো কারণে বেরিয়ে যায়, এর একটা হালকা গন্ধ আছে এবং অনেক সময় এটা একা থাকে না, এটা যেখানে স্টোর হয় এর সাথে আরও কিছু দাহ্য পদার্থ থাকে, যার জন্য একটু অন্যরকম গন্ধ এটার হয়। কিন্তু ইউজুয়ালি এটা হচ্ছে একটা কালারলেস গ্যাস উইথ এ সুইট স্মেল, আমরা বলি, কোনো রং নেই এবং একটা হালকা গন্ধ আছে। এবারে এটা যখন এয়ারে এলো, যখন আমি শ্বাস নিচ্ছি, আমি যদি হাওয়া না নিয়ে, যেহেতু এটার ওজন বেশি তাই এটা মাটির বেশি কাছে থাকবে,
গ্র্যাভিটেশনাল ফোর্সে এটা মাটির বেশি কাছে থাকবে, তাই আমার নাকে যেটা আসবে সেটা কিন্তু অক্সিজেনের পরিমাণ কমে যাবে, এই এয়ারটা বেশি আসবে। এবার আমি প্রথম যখন এটাকে ইনহেল করছি, আমার মুখে যদি মাস্ক থাকে আমি কিছুটা হয়তো আটকে যাবে, কিন্তু আমার নাকের মধ্যে কোনো কিছুই ঢুকবে না, এবং যেটুকু ঢুকবে সেটা হয়তো এই গ্যাসটাই ঢুকবে, কারণ এটার ওজন অনুপাতে এটা ওপরে গ্যাসটাকে সরিয়ে দিয়ে নিজে গ্র্যাভিটির জায়গাটাকে নিয়ে নিয়েছে, যার ফলে আমার মুখে যেটা ঢুকছে সেটা শুধু এই গ্যাসটা, এটার মধ্যে তো অক্সিজেন নেই। সুতরাং আমি অ্যাকিউট মানে যেন অ্যাজ ইফ আমি জলে ডুবে গেছি, আমার লাঙে যেটা যাচ্ছে সেটা যেন জল, ঠিক সেরকম পুরোটাই যেন এই পদার্থটা আমার লাঙের মধ্যে ঢুকছে, যার কোনো অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি নেই। তাই আমি পুরো চোখড হয়ে মারা যাব বা মারা যেতে পারি বা অসুস্থ হব। কোনো কারণে যদি এটা মিক্সড হয়ে থাকে, মানে আমি যত দূর এই জায়গাটা থেকে যাব তত আমার অক্সিজেনের কনসেন্ট্রেশনটা বেশি হবে, তাই আমি হয়তো অসুস্থ হব কিন্তু হয়তো মারা যাব না। কিন্তু একদম কাছে যারা থাকবে তারা কিন্তু একদম অ্যাকিউট চোকিংয়ে মারা যাবে, অ্যাজ ইফ সে জলে ডুবে পড়ে গেছে, কারণ তার লাংটাই পুরোটা ওই পার্টিকুলার গ্যাসটাতে বা লিকুইডটাতে, মানে লিকুইড যেটা গ্যাসে কনভার্ট হয়েছে সেটাতে ভরে যাবে। এটা হচ্ছে একটা অপশান। 2 নম্বর অপশান আমি যেটা শুনলাম সেটা হচ্ছে 140 ডিগ্রি তাপমাত্রা ছিল ওখানে, তার মানে কি ওটা একটা এক্সপ্লোশন মতো হয়েছে, এটা কিন্তু একটা দাহ্য পদার্থ। এবারে যখন এই দাহ্যটা হচ্ছে এটাতে কিন্তু অনেক কেমিক্যাল তৈরি হয়, তার মধ্যে একটা কার্বন মনোক্সাইড আছে, অনেক সময় এর থেকে মিথেনও তৈরি হতে পারে। তো সুতরাং কার্বন মনোক্সাইড এবং মিথেনের শরীরে যা যা সমস্যা সেগুলো এটার মধ্যে আসতে পারে। মানে কার্বন মনোক্সাইড যেটা আমাদের করে, আমাদের যে রক্তে হিমোগ্লোবিন রয়েছে তার সাথে একটা পার্মানেন্ট বন্ডিং তৈরি করে, সেই পার্টিকুলার হিমোগ্লোবিনে আর অক্সিজেন আসতে পারে না, যার ফলে সেই হিমোগ্লোবিনটা পার্মানেন্টলি নষ্ট হয়ে যায়, যার ফলে আমাদের বডিতে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটাই রক্তের নষ্ট হয়ে যায়, যার জন্য কার্বন মনোক্সাইড পয়জনিংও খুব বাজে রকমের। এইগুলো হচ্ছে যেটা বললাম, এটা হচ্ছে অ্যাকিউট মারা যাওয়ার কারণ, সঙ্গে সঙ্গে যেরকম মানুষ জলে ডুবে মারা যায়। এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই স্টাইরিন আপনি যেরকম বলছিলেন যথেষ্ট ভারী একটি কেমিক্যাল, তো এইটা 2 বা 2.5 কিলোমিটার অবধি এত মানুষকে এফেক্ট করলো, তাহলে কি আপনিও অধ্যাপক ঘোষালের মতো মনে করছেন যে এর সঙ্গে সম্ভবত অন্য কোনো যৌগও মিশেছিল, এটা শুধু স্টাইরিন নয়? হ্যাঁ, যদি এক্সপ্লোশন হয়ে থাকে তাহলে তো শুধু স্টাইরিন হবে না, সেখানে এমন কিছু পদার্থ বেরোবে যেগুলো আবার বায়ুর চেয়ে হালকা, যেমন মিথেন কিন্তু বায়ুর চেয়ে হালকা। কার্বন মনোক্সাইড ওটাও প্রায় বায়ুর সমান হাইট ওজন আর কি, তো সেদিক থেকে দুটো মিলিয়ে ব্যাপারটা করে থাকতে পারে। এখন পেশেন্টের পোস্টমর্টেম এবং টক্সিকোলজিক্যাল অ্যানালিসিস করলে সেটা 100% শিওর হওয়া যাবে, কিন্তু এই জিনিসটা যখন এক্সপ্লোশনের মতো বেরোচ্ছে সেটা অনেক দূর অবধি কিন্তু যেতে পারে। 140 ডিগ্রি টেম্পারেচারে যে এক্সপ্লোশন হয় সেই বায়ু কিন্তু অনেক দূর অবধি যেতে পারে। আর যেটা ক্রনিক বলছিলাম সেটা হচ্ছে এটা মূলত নার্ভাস। ডক্টর চ্যাটার্জি, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ভোপালে আমি যেটা বলছিলাম যে প্রায় 4000 মানুষ পঙ্গু হয়ে যান, এবং যেটা সব থেকে আশঙ্কার যে পরবর্তী প্রজন্মের ওপরও তার প্রভাব বিশেষজ্ঞরা চিকিৎসকরা তারা খুঁজে পান। মানে যে শিশুটা জন্মায়নি আজ থেকে 36 বছর আগে, সে যখন 5 বছর 10 বছর পরে জন্মাচ্ছে তার শরীরেও ওই ভোপাল গ্যাস লিকের ক্ষতিকর পাওয়া যাচ্ছে এবং তার অঙ্গবিকৃতি অবধি ঘটছে। এই ক্ষেত্রে এই দুর্ভাগ্যজনক ঘটনা, এই দুর্ভাগ্যজনক আশঙ্কা সত্যি না হোক আমি মনে প্রাণে চাইব, কিন্তু পরের প্রজন্মের শরীরেও কি এর কোনো প্রভাব থাকা সম্ভব? আপনি যে বলছিলেন যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ধাক্কা খেতে পারে, একাধিক অঙ্গ কিডনি লিভার ড্যামেজ হতে পারে, তো পরের প্রজন্মের ক্ষেত্রেও কি ক্ষতিটা বয়ে নিয়ে যাওয়া সম্ভব? দেখুন, এই পার্টিকুলার এই অর্গ্যানিক কম্পাউন্ডগুলোর একটা প্রপার্টি আছে, তাকে আমরা বলি মিউটাজেনেসিটি বা কার্সিনোজেনেসিটি। এরা আমাদের কোষের মধ্যে গিয়ে কোষের মিউটেশন করতে পারে, সেটা টেম্পোরারি হতে পারে, সেটা পার্মানেন্ট হতে পারে। টেম্পোরারি হলে ক্ষতিটা কম, কিন্তু পার্মানেন্ট মিউটেশন যদি হয় এবং সেটা যদি একজন মায়ের হয় বা গর্ভবতী মায়ের হয় বা এমন কোনো মহিলার হয় যে পরবর্তীকালে মা হবে, তার শরীর থেকে যদি তার বাচ্চার শরীরে সেটা ট্রান্সফার হতে পারে, যেহেতু সেটা সম্ভাবনা থাকে, মায়ের থেকে বাচ্চার সেটা আসার সম্ভাবনা থাকে, তো সেই পার্টিকুলার মিউটেশনটা নিয়ে কিন্তু বাচ্চাটা জন্মাতে পারে এবং তার শরীরে কার্সিনোজেনেসিটি থাকতে পারে। এই পার্টিকুলার কম্পাউন্ডটার
ক্যান্সারের প্রবণতা আছে, মূলত হেমাটোলজিক্যাল ক্যান্সার, মানে লিউকেমিয়া, লিম্ফোমা এগুলো। তো সেক্ষেত্রে সত্যি কথা বলতে কি এক্স্যাক্ট এইটার জন্য হয়েছে কিন্তু কোনোদিন পাওয়া যাবে না, কিন্তু রেট্রোস্পেক্টিভলি দেখা যেতে পারে হয়তো কখনো এই মা এই গ্যাসটা ইনহেল করেছিল, তার হয়তো 5-6 বছর পরে তার একটি সন্তান হলো, সেই সন্তানের হয়তো 10-12 বছর পরে একটা লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার হতে পারে, এবং মায়েরও এই সম্ভাবনা থাকবে। মানে যারা আজকে ইনহেল করেছে এই গ্যাসটা তাদের সবারই কম বেশি ক্যান্সার তৈরির প্রবণতা, যারা এই গ্যাসটা ইনহেল করেনি তাদের থেকে এমনি হয়তো একটু বেশি রিস্ক থেকে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাকে যখন এই ঘটনা ঘটল 24 ঘন্টার মধ্যে, একই দিনে ছত্তিশগড়ের রায়গড়ে সেখানেও গ্যাস লিকের ঘটনা ঘটল, একই দিনে দুটো ঘটনা। জোড়া ঘটনা দেখিয়ে দেয় যে আমাদের রক্ষণাবেক্ষণ এবং পরিকাঠামো ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। কোনো সন্দেহ নেই যে 40 দিন লকডাউন ছিল, কিন্তু তারপরে রক্ষণাবেক্ষণ এবং নজরদারি ছাড়া কারখানা চালু করার প্রচেষ্টা যে কি ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে, একই দিনে দুটো ঘটনা পরপর আমাদের দেখিয়ে দিল। দেখুন, ভাইজ্যাকের বাতাসে তখন বিষ। গভীর রাতে ঘুমের মধ্যেই ছটফট করতে করতে চিরঘুমে লুটিয়ে পড়ল কত না শরীর। রাস্তায় পড়ে পড়ে কাতরালো পোষ্যরাও। বুদ্ধ পূর্ণিমার সকালে ছবি দেখে শিউরে ওঠে গোটা দেশ। অন্ধ্রপ্রদেশের আর ভেঙ্কটপুরমে বন্ধ পলিমার কারখানা থেকে বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক করে মৃত্যু হলো অনেকের, অসুস্থ প্রায় 1000। কিন্তু কিভাবে ঘটল এই বিপর্যয়? প্রাথমিক তদন্তে অন্ধ্র পুলিশের অনুমান দুটি 5000 টনের ট্যাঙ্ক থেকে গ্যাস লিক হয়। লকডাউনের জেরে মার্চ মাস থেকে ট্যাঙ্ক দুটি অব্যবহৃত অবস্থায় সেখানে পড়েছিল। রাসায়নিক বিক্রিয়ার জেরে ট্যাঙ্কে তাপ উৎপন্ন হয়, আর তারপরে এই গ্যাস লিকের ঘটনা বলে অনুমান অন্ধ্রপ্রদেশ পুলিশের। কারখানার প্রাথমিক রিপোর্ট উদ্ধৃত করে বিশাখাপত্তনম জেলার কালেক্টর ভি বিনয় চাঁদ জানিয়েছেন, স্টাইরিন ট্যাঙ্কের সঙ্গে যুক্ত রেফ্রিজারেশন ইউনিটের যান্ত্রিক ত্রুটির জেরেই গ্যাস লিক করেছে। সেই রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবারই ছত্তিশগড়ের রায়গড়ে একটি পেপার মিলে ট্যাঙ্ক পরিষ্কারের সময় গ্যাস লিকের ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়েন 7 জন কর্মী, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। तेतला जो एक गांव है रायगढ़ से लगभग 20 किलोमीटर दूर, वहाँ एक पेपर फैक्ट्री शक्ति पेपर मिल्स में कल शाम को एक गैस प्रोड्यूस हुआ था, जिसके कारण 7 मजदूर जो है इसमें उससे प्रभावित हुए, और साथ में 3 जो है गंभीर हैं, उनको आज रायगढ़ से रायपुर बेहतर इलाज के लिए रेफर किया जा रहा है। এদিকে একই দিনে দুই রাজ্যে পরপর দুটি গ্যাস লিকের ঘটনা দুঃস্বপ্নের স্মৃতি উস্কে দিয়েছে হলদিয়াবাসীর মনেও। হলদিয়ায় 5-6টি সংস্থা রয়েছে যারা তাদের উৎপাদন শিল্পে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে। গত 15ই ফেব্রুয়ারি দুর্গাচকের পাতিখালি এলাকায় একটি শিল্প সংস্থার পাইপলাইন লিক করে গ্যাস বেরোতে শুরু করে। হলদিয়া শিল্পাঞ্চলে গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এই শিল্প সংস্থার যে গ্যাসের পাইপলাইন সেখানে কিন্তু লিক করে, তার ফলে রীতিমতো আতঙ্ক ছড়ায় এই এলাকায়। কয়েকদিন আগে এখানেও যে একটা ওই গ্যাসের ব্যাপার হলো, এতে তো মানুষের শারীরিক অনেক প্রবলেম হতে পারে। আর তারপরে এই যে বিশ্বকাপনামে যেটা হচ্ছে, এটা না যেন দ্বিতীয়বার হয়, অন্য কোথাও না যেন হয়, ভয় তো অবশ্যই লাগবে না, কোথায় কি হবে না হবে। এগুলো হলে তো মানুষের ক্ষতি প্লাস প্রাকৃতিকের ক্ষতি, লোকজন সব আতঙ্কিত হয়ে পড়তেছে। এর আগে গত বছরে 20 সেপ্টেম্বর আগুন লাগে হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা ইউনিটে। সেখানে প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ইঞ্জিনিয়ার, শ্রমিক, আধিকারিক মিলিয়ে জখম হন 13 জন, তাদের মধ্যে মৃত্যু হয় 4 জনের। আর এই প্রেক্ষাপটেই ভাইজ্যাক গ্যাস লিক কাণ্ডের পর সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। পলিউশন কন্ট্রোল বোর্ড এবং ফ্যাক্টরি ইন্সপেক্টর যারা আছেন তাদেরকে বলেছি, এবং আমরা পৌরসভার সাথে কথা বলে সমস্ত ইন্ডাস্ট্রিকে অ্যালার্ট করে দিচ্ছি যে তারা যেন আরও সতর্ক থাকেন এবং কোনো রকম দুর্ঘটনা যেন আমাদের জেলায় না ঘটে। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে বেড়েছে বিপদের মাত্রাও। 1948 সালে আমেরিকার পেনসিলভেনিয়ায় শিল্পনগরীর ডোনেরায় ভয়ঙ্কর কাণ্ড ঘটে। দূষিত গ্যাস ও ধাতুকণায় আচ্ছন্ন হয়েছিল শহরের আকাশ বাতাস। পরিণাম, অসুস্থ হয়ে পড়েন হাজার হাজার মানুষ, মারা যান 20 জনেরও বেশি। 1979-তে পেনসিলভেনিয়ার কাছে 3 মাইল দ্বীপে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটে। এর 5 বছর পরে বিশ্বের অন্যতম বৃহৎ শিল্প বিপর্যয় ঘটে মধ্যপ্রদেশের ভোপালে। সরকারি মতে মৃত 4000-এর কাছাকাছি হলেও আন্দোলনকারীরা দাবি করেন সংখ্যাটা 10,000-এরও বেশি। সেই থেকে প্রতি বছর 2রা ডিসেম্বর ভারতে জাতীয় দূষণ প্রতিরোধ দিবস পালিত হয়। ভোপালের বিপর্যয়ের 2 বছর পরে 1986-র 26শে এপ্রিল ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4 নম্বর ইউনিটে বিস্ফোরণ ঘটে। সেই থেকে আজ পর্যন্ত চেরনোবিল জনশূন্য। 1989-তে ভারত সরকার ক্ষতিকারক বর্জ্য সংক্রান্ত আইন প্রণয়ন করে। 1996-তে তৈরি হয় রাসায়নিক পদার্থ ঘটিত দুর্ঘটনা বিরোধী আইন। কিন্তু তারপরও কি রোধ করা গেল বিপর্যয়?
ভাইজ্যাগের গ্যাস বিপর্যয় আরও একবার সেই প্রশ্ন তুলে দিল। এলাকার মানুষ তাদের জানা উচিত যে ওই প্ল্যান্টে কি ধরনের কেমিক্যাল বা অন্যান্য জিনিস ব্যবহার হয় এবং ওই গ্যাস বা ওই লিকুইড লিক করলে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এইটা এলাকার মানুষদের জানা উচিত এবং সেটা কোম্পানির তরফ থেকেই জানিয়ে দেওয়া উচিত, স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া উচিত। যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে সবসময় আন্ডার রেফ্রিজারেশন কন্ডিশন অথবা চিল্ড ওয়াটার সবসময় আউটার সারফেসে ফ্লো করা উচিত ছিল ট্যাঙ্কের বাইরে থেকে। মেনটেন্যান্স রেগুলার বেসিসে করা হচ্ছিল, এটা যেন স্পেশাল টাইপ অফ ফ্লোটিং ট্যাঙ্কে রাখা হয়। ওয়াটার কার্টেন করতে পারলে অনেকখানি যেহেতু অনেকখানি ওয়াটার সলিবল অনেকখানি রিকভারি করা যায়। দেশের স্বার্থে শিল্পের অগ্রগতি জরুরি, তবে বিশেষজ্ঞদের মতে শিল্পায়নের সঙ্গে সঙ্গে সুরক্ষার দিকটিও মাথায় রাখা দরকার। শিল্প সংস্থাগুলিকে যেমন সতর্ক সচেতন করতে হবে, তেমনি জরুরি কঠোর পদক্ষেপ। বিটন চক্রবর্তী ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সরাসরি আসবো সুজাত ভদ্রের কাছে। সুজাতদা, আপনাকে জানতে চাইবো সেটা হচ্ছে কারখানার 2.5-3 কিলোমিটারের মধ্যে 1,500-এরও বেশি মানুষ ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়লেন। আমি বলছি এই ধরনের একটা রাসায়নিক কারখানা যেখানে 2টি কন্টেনারে 5,000 টনের বেশি এই বিষাক্ত রাসায়নিক থাকে, তা এত ঘনবসতিপূর্ণ কেন হবে? যদি হয় এলাকার স্থানীয় মানুষদের সরিয়ে দেওয়া হবে না কেন? আমি কিছুক্ষণ আগে শুনছিলাম একটি চ্যানেল দাবি করছে যে এই কারখানার এক্সটেনশন পাওয়া নিয়েও বিতর্ক ছিল, কিন্তু স্বাভাবিকভাবে যে বলছিলাম হাই আর মাইটি অনায়াসে এক্সটেনশন পেয়ে গেল তারা ওই ঘনবসতিপূর্ণ এলাকাতেও। কি বলবেন সৌদাদা? আপনার সম্ভবত অডিওর কিছু সমস্যা হচ্ছে, আবার আসবো আপনার কাছে। আমি একই প্রশ্ন নিয়ে নবদত্তের কাছে যাব। নবদা, আমি বলছি যে শুধু বাসিন্দাদের নয়, আধিকারিকদেরও, একাধিক আধিকারিকের এই বিষয়ে আপত্তি ছিল, কিন্তু তারপরে অনায়াসে একটা ঘনবসতিপূর্ণ এলাকা এক্সটেনশন পেয়ে গেল এই কারখানা। প্রথমত 1984 সালের আপনার ভূপাল দুর্ঘটনার পর কিন্তু অনেকগুলো আইন তৈরি হয়েছিল এবং একটা ফেজ বলা হয় ভূপাল ফেজ 2005 পর্যন্ত, এবং তা নো মোর ভূপাল, আর যেন ভূপাল না হয় তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে অনেকগুলো আইন হয়েছে। আর এই যে বিষয়টা বারবার আসছে যে লকডাউন পিরিয়ডের মেনটেনেন্সের প্রশ্ন, শুধু কিন্তু ম্যানেজমেন্টের বিষয় নয়, যেখানে আপনার এই পার্টিকুলারলি মেজর হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রি এমএইচআই, এইটা কিন্তু রেজিস্টার্ড ফ্যাক্টরি হচ্ছে এমএইচআই এ, এবং এমএইচআই এ 123টা ইউনিট আছে অন্ধ্রপ্রদেশে, সারা ভারতবর্ষে 1650 ইউনিট আছে। তো তার মধ্যে এগুলোর কিন্তু দায় স্টেট গভর্নমেন্টেরও, এবং প্রত্যেক স্টেট গভর্নমেন্টকে চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা করে এমএইচআই কমিটি তৈরি করতে রাখতে হয়েছে, এবং তাদের কাজই হচ্ছে এই কেমিক্যাল ফ্যাক্টরিগুলো ডিজাস্টারের জন্য মনিটরিং এবং ম্যানেজমেন্ট করা। ফলে ম্যানেজমেন্ট যে করেনি লকডাউন পিরিয়ডে, এবং আমি ওখানকার লোকালি যে খবর পেয়েছি সকালবেলা, আপনাদের কাছে খবর নিশ্চয়ই আছে, সেটা যে 40টা পাস ওতে মেনটেনেন্সের জন্য দেওয়া ছিল, যে 40 জন ওয়ার্কার ওখানে নিয়মিত লকডাউন পিরিয়ডে যাবে, থাকবে এবং তারা এই মেনটেনেন্স এবং মনিটরটা করবে। ফলে এইটা কিন্তু পুরোপুরি এড়িয়ে যাওয়া যাচ্ছে না যে লকডাউন পিরিয়ডের জন্য যা যা করণীয় ম্যানেজমেন্ট কিছুই করেনি, এবং ম্যানেজমেন্ট ওই যে পরিত্যক্ত, যেরকম ভূপালে ঘটেছিল যে পরিত্যক্ত ইউনিটে এটা ঘটেছিল, এখানেও তাই, যে বন্ধ পিরিয়ডের পর যে মনিটরিং এবং মেনটেনেন্সের ব্যাপারটা থাকে। 1, 2 হচ্ছে আপনি জানেন যে ভূপালের পর বাইরের ফ্যাক্টরি এলাকার যে পরিবেশ, যেটা নিয়ে আপনি প্রশ্নটা করলেন, তার জন্য একটা আইন তৈরি হয়, তার নাম হচ্ছে পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট, যেটাকে আমরা বাংলা করে বই আকারে বের করেছিলাম, সেটা হচ্ছে লোক বীমা দায়িত্ব আইন। এবং এটা রাজ্যে রাজ্যে আছে, কেন্দ্রীয় সরকারের এটা দায় এবং রাজ্যের দায়, ওই পার্টিকুলার কোম্পানিকে তাকে আপনার রেজিস্ট্রেশন নিতে হবে এবং লাইসেন্স দিতে হবে নিয়মিত, কিন্তু ইন্স্যুরেন্স করতে হবে, এবং সেটা 50 কোটি টাকার এই ধরনের ফ্যাক্টরি যাদের এই শেয়ার এটা থাকবে, মানে টার্নওভারটা থাকবে। তার ফলে এই কোম্পানির পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্টে ও কিন্তু ইতিমধ্যেই পানিশেবল অফেন্স। আমি জয়ন্তবাবুকে বলবো এই আইনটা কিন্তু অবিলম্বে ওখানে কার্যকর হতে পারে। 1, 2 নম্বর হচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না, কারণ এই মেজর হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রি বলে এমএইচআই বলে যে ইউনিট, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু 85টা ইউনিট আছে, কেমিক্যাল ইউনিট আছে যারা এমএইচআই ভুক্ত। ফলে আপনার যে বন্ধের পিরিয়ডের পর যখন খুলবে, যে আপনি বললেন সাইরেন বাজানো ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু শুধু ম্যানেজমেন্টের বিষয় আর থাকছে না, এটা কিন্তু জয়েন্টলি করতে হবে। এবং তার ফলে এই যে ভূপালের পরবর্তীকালে আর ভূপাল না হয়, আপনি যেটা প্রশ্ন বলছেন বারবার, আমরা 2014 সালে 30 বছর উপলক্ষে
আমরা ওইখানকার ভূপালের সমস্ত গ্যাস পীড়িতদের নিয়ে একটা কলকাতাতেই আপনাদের এতেও বেরিয়েছিল সে সময় আমরা একটা মিটিং করি, এবং সেই মিটিংয়ে আমরা বেশ কিছু ভিকটিমদের নিয়ে এসেছিলাম যারা থার্ড জেনারেশন, মানে তৃতীয় প্রজন্মের, মানে প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম ডিরেক্টলি হয়েছিল, তৃতীয় প্রজন্মের সঙ্গে ভূপালের সেই সময়কার কোনো ছবিই ছিল না, তারাও কিন্তু এফেক্টেড। এবং ওখানে এখন সদ্ভাবনা ট্রাস্ট এবং ইত্যাদি যারা কাজ করছেন এখনো পর্যন্ত, সেই তাদের যে আপনার ক্লিনিক বা সেই সমস্ত জায়গায় যেসব কেস আসছে তাতে কিন্তু প্রসূতি মা এবং সন্তানদের যেসব সন্তান প্রসব করছেন বা ইত্যাদি, তাদের মধ্যে অটিজম থেকে শুরু করে বিভিন্ন মানসিক প্রতিবন্ধকতা থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে। ফলে আজকে যে ঘটনাটা অন্ধ্রপ্রদেশে ঘটছে, এক হচ্ছে তাৎক্ষণিক মৃত্যুটা কিন্তু বিষয় শুধু নয়, এটাকে জড়িয়ে রয়েছে আগামী দিনে এই যারা হসপিটালে আছেন সুদূর প্রসারী প্রভাব থাকতে পারে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজও তৃতীয় প্রজন্ম অব্দি ভূপালের এই দুর্ঘটনার রেশ বহন করে চলছেন। আমি সুজাতা ভদ্রের কাছে আসবো। অর্থাৎ সুজাতা, রাজ্য শুধুমাত্র যে এই একটি বিশেষ কোম্পানির দায় তা নয়, তার পাশাপাশি রাজ্য সরকারেরও সমান দায় এবং দায়িত্ব আছে, মানবেন? আমি একমত, কিন্তু আমি একমত এই কারণে যে আপনি বারবার ভূপালের কথা আনছিলেন, জয়ন্ত এনেছে আই ওপেনার কিনা। এর পরবর্তীকালে 1994 সালে ইউনাইটেড নেশন একটা প্রোগ্রাম করে দিয়েছিল যে এই ধরনের হ্যাজার্ড যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল কিছু হয় তাহলে কি কি দরকার, লোকাল রেগুলেশনটা অক্ষরে অক্ষরে মানতে হবে। এটা রাজ্য সরকারের দেখার মধ্যে পড়ে যে লোকাল রেগুলেশনগুলো কোনো ইন্ডাস্ট্রি যখন গড়ে উঠছে প্রত্যেকটা মানছে কিনা। দ্বিতীয় হচ্ছে নিয়মিতভাবে ইনস্পেকশন করতে হবে, তদারকি করতে হবে, গিয়ে জানতে হবে, রিপোর্টটা দিতে হবে। তারপরে মনিটরিং করতে হবে রিপোর্টটা ঠিক মতো কার্যকর করা হচ্ছে কিনা, হঠাৎ ভিজিট করে হঠাৎ গিয়ে এইগুলো করতে হবে। ট্রেনিং পার্সোনেল আছে কিনা, এটা খুব বড়। ভূপালের ক্ষেত্রে দেখা গেছিল ট্রেনিং, এত বড় কারখানা, মাল্টি ন্যাশনাল কারখানা, তার কোনো ট্রেনিং পার্সোনেল নেই। এই ছোট ছোট কারখানায়, এই ধরনের কারখানা, এদের প্রধান লক্ষ্য হচ্ছে মাল্টিন্যাশনাল থেকে এদের শুরু করে ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট অ্যাট লো কস্ট। ফলে ট্রেনিং প্রাপ্ত নেই সেরকম আছে কিনা, রানওয়ে রিয়াকশনের পদ্ধতি আছে কিনা, অর্থাৎ গ্যাস লিক হয়ে যাচ্ছে তখন সরিয়ে দেওয়ার জায়গাগুলো আছে কিনা। ইন্টারন্যাশনাল মেডিকেল কমিশনের রিপোর্ট হচ্ছে যে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি কোনো জনবসতির ধারে কাছে থাকতে পারবে না। যেটা আপনাদের আজকে ঘটেছে তা 4 কিলোমিটার দূরে এয়ারপোর্ট, 8 কিলোমিটার দূরে আমাদের নেভির একটা এস্টাবলিশমেন্ট আছে এবং চারপাশে 5-6টা গ্রাম আছে। তুমি বারবার তাদের থেকে দূরে কোনো কারখানা দাওনি। আমার কাছে রিপোর্ট ছিল যে এরকম কারখানায় বারণ আছে, এখানে করা যাবে না। এরা পয়সা খাইয়ে করাপশন করিয়ে এইখানে কারখানাটা খুলেছে। এই অন্ধ্রপ্রদেশ দেখুন, আপনি সরকারের কথা বলছেন, 2013 সালে অ্যাক্সিডেন্ট হয়, 2015 সালে অ্যাক্সিডেন্ট হয়, 2017 সালে অ্যাক্সিডেন্ট হয়, 2019 সালে অ্যাক্সিডেন্ট হয়। সংখ্যা কম, লোক কম মারা গেছে, ফলে আমাদের নজরের বাইরে চলে গেছে। কিন্তু রেগুলার নিয়মিতভাবে ইন্ডাস্ট্রিয়ালের কোনো সেফটি না থাকার ফলে, আউটডেটেড টেকনোলজি দেওয়ার ফলে, নিখুঁত সেফটি সিস্টেম না থাকার ফলে শ্রমিক এবং এলাকার মানুষ যে কোনো সময় যে কোনো বিপদের মুখে পড়তে পারে, এই অবস্থায় রেখে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ সুজাতদা। আমি দ্রুত এবার দেখাবো যে আমাদের প্রত্যেক বক্তার বক্তব্যে ঘুরে ফিরে আসছে ওই 36 বছর আগের ঘটনার কথা। 1984 সালের 3রা ডিসেম্বর ঠিক কি হয়েছিল ভোপালে, দেখুন। ভয়ঙ্কর পরিস্থিতি, কেউ সংজ্ঞাহীন, কেউ একেবারে নিথর, রাস্তায় পড়ে ছড়িয়ে ছিটিয়ে। করোনা সংক্রমণের মধ্যে বিপর্যয় অন্ধ্রপ্রদেশের আর ভেঙ্কটপুরমে। বন্ধ পলিমার কারখানা থেকে বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক করে মৃত্যু হল বহু মানুষের, অসুস্থ হাজারেরও বেশি। অন্ধ্রপ্রদেশের আর ভেঙ্কটপুরমে শিউরে ওঠা এই ছবি মনে করিয়ে দিচ্ছে মধ্যপ্রদেশের ভোপাল গ্যাস বিপর্যয়ের অন্ধকার অতীত। 1984 2রা ডিসেম্বর, সেদিন মধ্যরাতে বিপর্যয় ঘনিয়ে এসেছিল মধ্যপ্রদেশের ভোপালে। শহরের ঠিক মাঝামাঝি ছিল ইউনিয়ন কার্বাইডের কারখানা, সেখানে তৈরি হতো মিথাইল আইসোসায়ানেট গ্যাস। সেই রাতে ইউনিয়ন কার্বাইডে সি প্ল্যান্টে মিথাইল আইসোসায়ানেটে 610 নম্বর ট্যাঙ্কের মধ্যে কোনোভাবে জল ঢুকে যায়। তাপদায়ী বিক্রিয়ায় উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড সহ নানা রকম গ্যাস। তার প্রবল তাপ ও চাপে ট্যাঙ্ক লিক করে বাতাসে মিশে যায় প্রায় 40 মেট্রিক টন মারণ মিথাইল আইসোসায়ানেট।
সরকারি মতে ভোপালে মধ্যরাতের গ্যাস বিপর্যয়ে মারা যান ৩,৭৮৭ জন। শারীরিকভাবে অসুস্থ হন ৫,৫৮,১২৫ জন। পঙ্গুত্বের শিকার হন প্রায় ৪,০০০। মাতৃত্বের স্বাদ পাওয়ার আগেই গ্যাস লিকের কারণে অনেকের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। হারাতে হয় বহু নবজাতককে চিরতরে। ভোপালে বিষাক্ত মিথাইল আইসোসায়ানেটের প্রভাবে প্রচুর পশু পাখির মৃত্যু হয়, শুকিয়ে যায় গাছের পাতা, পানের অযোগ্য হয়ে পড়ে জল। বিশেষজ্ঞরা বলেন বাতাসে মিথাইল আইসোসায়ানেটের 0.4 ppm এর উপস্থিতিও বিপজ্জনক। এর পরিমাণ যদি 21 ppm এ পৌঁছয় তাহলে মৃত্যু অবশ্যম্ভাবী। It was a very major disaster. In fact, one of the largest disaster of a chemical factory known to date in the history. More than 3,500 people were killed out of methyl isocyanate inhalation. 84 ডিসেম্বরে ভোপালের বাতাসে এই গ্যাসের মাত্রা ছিল বিপদসীমার চেয়েও অনেক বেশি। পরিণাম মৃত্যু মিছিল। রাতারাতি মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ভোপাল। ভোপাল গ্যাস বিপর্যয়ের পর কারখানার রক্ষণাবেক্ষণে গাফিলতি, ক্ষয়ে যাওয়া পাইপলাইনের দিকে নজর না দেবার মতো ভয়ঙ্কর উদাসীনতার তত্ত্ব উঠে আসে। অন্ধ্রপ্রদেশের আর ভেঙ্কটপুরমের এল পলিমার্স কারখানার ক্ষেত্রেও সেটাই ঘটেছে বলে মনে করছে প্রশাসন। ইতিমধ্যে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হেঁটেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। বেশিরভাগ ক্ষেত্রেই, বিশেষ করে আমাদের দেশে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা, সুরাহা কথাটা সঠিক যা মানে সেটা কখনো হয় না। কিন্তু ভোপালের ইউনিয়ন কার্বাইডের তৎকালীন চেয়ারম্যান ওয়ারেন অ্যান্ডারসনকে গ্রেপ্তার করেও কাঠগড়ায় তোলা যায়নি। বিপর্যয়ের 4 দিন পর ভোপালে পৌঁছতেই গ্রেপ্তার করা হয় ওয়ারেন অ্যান্ডারসনকে। সংস্থার গেস্ট হাউসে কয়েক ঘন্টা তাকে গৃহবন্দী করে রাখা হয়। কয়েক ঘন্টার মধ্যেই 25,000 টাকার বন্ড আর হাজিরা দেওয়ার শর্তে জামিন পেয়ে যান ওয়ারেন অ্যান্ডারসন। বলা হয় ওয়ারেন অ্যান্ডারসনকে লিখিত নির্দেশে ভোপালে নামামাত্রই গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু কোনো প্রভাবশালীর মৌখিক নির্দেশে তাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়। সেই সময় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী অর্জুন সিংহের দিকে অভিযোগের আঙুল ওঠে। এও অভিযোগ করা হয় আমেরিকার কূটনৈতিক চাপে পড়ে ওয়ারেনকে ছেড়ে দেয় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সরকার। 1984 7ই ডিসেম্বর VTEID কিং এয়ার 200C নামের একটি বিমানে ভোপাল থেকে দিল্লি যান ওয়ারেন অ্যান্ডারসন। সেখান থেকে তিনি ভারত ছেড়ে চলে যান। এরপর আর কখনোই ওয়ারেন অ্যান্ডারসনকে ভারতীয় আদালতের কাঠগড়ায় তোলা সম্ভব হয়নি। ওই বছর নভেম্বরে ভোপালের দুর্ঘটনাস্থলের আশেপাশে এলাকার মাটি জল পরীক্ষা করে 12টি বিষাক্ত রাসায়নিকের উপস্থিতির প্রমাণ পায় গ্রিন পিস নামে একটি আন্তর্জাতিক সংগঠন। 2001 ফেব্রুয়ারিতে ইউনিয়ন কার্বাইড কর্তৃপক্ষ তাদের ভারতীয় শাখার দায়-দায়িত্ব নিতে সম্পূর্ণ অস্বীকার করে। 2003 মে মাসে অ্যান্ডারসনকে প্রত্যর্পণের জন্য মার্কিন প্রশাসনের কাছে আবেদন জানায় নয়াদিল্লি। 2004 জুন মাসে ওয়ারেন অ্যান্ডারসনের প্রত্যর্পণের দাবি খারিজ করে আমেরিকা। 2004 জুলাইয়ে সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দেয় 1992 সাল থেকে অ্যাকাউন্টে পড়ে থাকা ক্ষতিপূরণের বাকি টাকা দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে তুলে দিতে হবে। 2010 সালে ভোপালের মুখ্য দায়রা আদালত ইউনিয়ন কার্বাইডের ভারতীয় শাখার চেয়ারম্যান কেশব মহেন্দ্র সহ 8 জনকে দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ড দেয়, যদিও সবাই পরে জামিনে ছাড়া পান। ওই বছর ডিসেম্বরে ইউনিয়ন কার্বাইডের কাছে আরো 7,844 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে সুপ্রিম কোর্টে যায় ভারত সরকার। সেই মামলার নিষ্পত্তি এখনো হয়নি। 2014 29 সেপ্টেম্বর আমেরিকার ফ্লোরিডাতে মৃত্যু হয় ওয়ারেন অ্যান্ডারসনের। কিন্তু গত 36 বছর ধরে ভোপাল গ্যাস বিপর্যয়, স্বজন হারানো, চিরপঙ্গুত্বের যন্ত্রণা ভোগ করে চলা মানুষগুলোর অভিযোগ সুবিচার হয়নি আজও। তবে নতুন করে ভারত সরকার কিউরেটিভ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে। এবিপি আনন্দ। আমি পরবর্তী বিষয়ে আসবো আমার নতুন অতিথিদের সঙ্গে। দেখুন, সংবাদ মাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এবং রাজনীতিবিদরা কখনো প্রশংসায় সংবাদ মাধ্যমকে ভরিয়ে দেন, কখনো বা তাদের তিরস্কার বা আক্রমণের পাত্র হই আমরা। কিন্তু যখন যেখানে মনে হয় যে সংবাদপত্র, সংবাদ মাধ্যম, টেলিভিশন মিডিয়া হতে পারে তার স্বাধীনতা আক্রান্ত, এবিপি আনন্দ বারবার সেই খবর সম্প্রচার করে। স্থানীয় একটি কেবল চ্যানেল, ইউটিউব চ্যানেলও আছে, আরামবাগ টিভি, তার সম্পাদক সাংবাদিক শেখ শফিকুল ইসলাম, তার অভিযোগ মারাত্মক। সরকারের বিরুদ্ধে, আমাদের এই রাজ্যে শাসকের বিরুদ্ধে খবর সম্প্রচার করার জন্য তার উপরে চাপ এসছে, মিথ্যে মামলা করানো হয়েছে। এমনকি তার অভিযোগ, তার স্ত্রীর অভিযোগ, তিনি বলছেন তার 2টি শিশু আছে, পুত্র এবং কন্যা, তাদের নিরাপত্তার কথা ভেবে এই আরামবাগ টিভিকে বন্ধ রাখা হয়েছে।
আমি কি বলছেন এই শেখ শফিকুল ইসলাম এবং তার পরিবার সেই অভিযোগ এবং যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ তাদের বক্তব্য একেবারে পাশাপাশি আপনাদের সামনে রাখবো, তারপরে এই নিয়ে বিতর্কে আসবো। তার কারণ আমার মনে হয়েছে যে হ্যাঁ, হতে পারে আমাদের রাজ্যের একটা জেলার ঘটনা, কিন্তু যদি প্রশ্নটা গণতন্ত্রের হয় সেখানে কেবল চ্যানেল, ইউটিউব চ্যানেল প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন সংবাদ মাধ্যমের স্বাধীনতার। করোনার জেরে দেশ জুড়ে লকডাউন, কিন্তু তারই মধ্যে নিয়ম ভেঙে গত মঙ্গলবার বিকেলে হঠাৎই ওয়েব পোর্টাল ও কেবল চ্যানেল আরামবাগ টিভির সম্পাদকের সমর্থনে এলাকায় মিছিল। আবার রাতে সেই সম্পাদকের বাড়িতেই হামলার অভিযোগ। হঠাৎই বিকেলে মিছিল ও রাতে হামলার অভিযোগ, দুটো একসঙ্গে সম্ভব কি করে? এখানেই দানা বেঁধেছে রহস্য। বিশেষ কোনো উদ্দেশ্য নিয়েই কি আরামবাগ টিভির সম্পাদক শেখ শফিকুল ইসলামের সমর্থনে বিকেলে মিছিল আর রাতে হামলার চেষ্টা? কারণ সম্পাদকের অভিযোগ তাকে ফাঁসানোর জন্যই বিকেলে মিছিল করে তৃণমূল ঘনিষ্ঠরা। আবার রাতে আচমকাই তার বাড়িতে হানা দেয় 30-40 জন। যাদেরকে দেখছেন তাদের অধিকাংশ ছেলে, যেটা আমি খবর পেয়েছি, পোল 1 অঞ্চলের রায়বার, যে রায়বারে বাড়ি তৃণমূল নেতা নইমুল হক ওরফে রাঙা, যে রাঙা কিছুদিন আগে বিজেপিতে চলে গেছিলেন তৃণমূল অবস্থা খারাপ দেখে, আবার ফিরে এসছেন, কিন্তু এসে আবারও একটা কৌশল ষড়যন্ত্রের একটা চক্রের মধ্যে আমি যেন গন্ধ পাচ্ছি। কিন্তু এই ঘটনার নেপথ্যে কারণ কি? আরামবাগ টিভির দাবি লকডাউনের মধ্যেই থানা থেকে স্থানীয় ক্লাবগুলিকে রাজ্য সরকারের চেক বিলি নিয়ে 13ই এপ্রিল তারা একটি প্রতিবেদন করেন। সেখানে দেখা যায় লকডাউনের মধ্যেই চেক নিতে থানার বাইরে ক্লাব সদস্যদের লম্বা লাইন। সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবেদনকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালাতে শুরু করে বিজেপি। এর মধ্যেই মঙ্গলবার বিকেলে আচমকাই আরামবাগ টিভির সম্পাদকের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। আজকে এই মুহূর্তে আমার বাড়ির চারিদিকে প্রচুর লোকজন, কেউ বলছে পুলিশ, কিন্তু যারা খবর পাচ্ছি অনেক লোকজন এসেছেন, আমার বাড়ির চারিদিকে রয়েছেন। হয়তো আমাকে বাড়ি ভেঙে ঢোকার চেষ্টা হবে, আমাকে গ্রেপ্তার করার চেষ্টা হবে। এই মুহূর্তে রাত প্রায় 1:30 বাজতে চলেছে। আমি এখন খুব আতঙ্কের মধ্যে রয়েছি, যদিও কারণ কি হবে আমি জানি না। 30-40 জন লোক এসে আমাদের পুরো বাড়িটা ঘেরাও করে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে আমাদেরকে থ্রেট করা হয়েছে। বাড়িতে এসে দরজা নিয়ে নাড়িয়ে ধাক্কাধাক্কি করা হয়েছে। বাচ্চারা ঘুমাচ্ছিল, বাচ্চাদের জানলা খুলে তাদের দিকে টর্চ মারা হয়েছে। এতই আতঙ্কিত হয়ে গেছে বাচ্চারা যে সারা রাত ঘুমোতে পারেনি। যদিও মিছিল করার অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যে টিভির বা ব্যক্তিটার নাম বলছেন তার কাজই হচ্ছে দালালি করা। সে কোনো একটা মানুষের, কোনো একটা দলের, কোনো একটা জিনিসের পক্ষে সবসময় দালালি করে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমার কোনো ছেলে ওই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চর্চা। আমাদের গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ আজকে সংবাদ মাধ্যম, তাদের গলা টিপে ধরা হচ্ছে যে আজকে করোনার প্রভাব আটকাবার জন্যে এবং এই ধরনের ঘটনা যাতে মানুষের সামনে না আসে, আগামী দিনে মানুষ যাতে জানতে না পারে, তার জন্যে টিভি চ্যানেল এবং সংবাদ মাধ্যমকেও এরা বাদ দিচ্ছে না। করোনার অনেক আগেই ঘোষণা করেছিলেন যে ক্লাবগুলোকে দেওয়া হবে, তার সঙ্গে এই করোনা এসে যাওয়ার কোনো সম্পর্ক নেই। এটাকে বিজেপি একটা অন্যভাবে প্রচার করছে। একটা ছোট চ্যানেল ওই খানাকুল আরামবাগে ওরা একটা অতিরঞ্জিত করে খবরটাকে প্রকাশ করেছিল। হুমকি টুমকি হ্যান ত্যান এসব বিজেপি বলছে, এই সমস্ত একবারে অ্যাবসলিউটলি মিথ্যে কথা, এর সঙ্গে কোনো বাস্তবের সম্পর্ক নেই। এই ঘটনার পর থেকে আতঙ্কে বেপাত্তা সম্পাদক। এরই মধ্যে আবার আরামবাগ টিভির সম্পাদক ও এক কর্মীর বিরুদ্ধে আরামবাগ থানায় শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। হুগলি গ্রামীণের পুলিশ সুপার তথাগত বসু জানিয়েছেন, আরামবাগ থানায় সম্পাদকের বিরুদ্ধে 2টি মামলা রুজু হয়েছে। তদন্তের স্বার্থে নোটিশ দিয়ে তাকে ডাকা হয়েছে। বিরোধীদের অবশ্য দাবি, এভাবেই সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। যে বিষয়টা আমরা বারবার প্রতিবাদ করছিলাম, ক্লাবকে টাকা দেওয়া, প্রায় 26,000 ক্লাবকে 1300 কোটি টাকা দিয়ে কেন তাদেরকে হাতে রাখার চেষ্টা হচ্ছে? যে কোনো কারণে হোক, আরামবাগ টিভির হাতে সেই ভিডিও আছে, তারা সেটাকে দেখান। আমরাও টুইট করেছি, এটা মন্তব্য করেছি। মিডিয়ার গলা টিপে সত্যকে চেপে দেওয়ার যে অপচেষ্টা, এটা নিন্দনীয়। আমি এই ঘটনা ঘোর নিন্দা করছি। এটা স্বৈরাচার, একেবারে পুলিশি রাজ প্রতিষ্ঠিত করতে চাইছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ টিভির তারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমি বলেছি তাদের আইনি সাহায্য দেবো। তৃণমূল যদিও এই দাবি মানতে নারাজ। আরামবাগ টিভির ব্যাপারে জানি না এবং কখনো দেখিনি। পুলিশ কেন বন্ধ করেছে আমার জানা নেই। আমি সাধারণভাবে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, সুতরাং দেখতে হবে যে কেন কি হয়েছে। আরামবাগ টিভির দাবি, এই ঘটনা প্রবাহের জন্য খবর সম্প্রচার বন্ধ করে দেয় তারা।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, মোহন দাস ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাহুল চক্রবর্তী এবং বিশ্বনাথ চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। আমি প্রথমে রাহুলের কাছে আসবো। রাহুল, ব্যক্তিকে আক্রান্ত কি অভিযোগ তুলছেন ইস্যু সেটা নয়, ইস্যু হচ্ছে স্বাধীন ভারতবর্ষে, গণতান্ত্রিক দেশে স্বাধীন এবং নিরপেক্ষ সংবাদ মাধ্যম থাকবে কি থাকবে না, তারা নিশ্চিন্তে নিরাপদে নির্ভয়ে কাজ করতে পারবে কি পারবে না। সেটা অর্ণব গোস্বামীর 12 ঘন্টা তাকে জেরা করার ঘটনা হতে পারে, এনডিটিভির রবিশ কুমারের নিগ্রহের অভিযোগ হতে পারে, আমার সহকর্মী এবিপি মাজা রাহুল কুলকার্নি গ্রেফতার হতে পারে, তার নাম অর্ণব গোস্বামী হতে পারে, শেখ শফিকুল ইসলাম হতে পারে। প্রশ্ন সেটা নয়। যে গুরুত্ব দিয়ে আমরা এম কালীবুর্গি, গৌরী লঙ্কেশের ঘটনা দেখাই, বারবার দেখাই, যে গুরুত্ব দিয়ে আকলাক এবং পেহলু খানের ঘটনা দেখাই, সেই গুরুত্ব দিয়ে পালঘরে যখন একজন সাধুকে খুন করা হয় সেই ঘটনা দেখাই। কিন্তু তফাৎটা এইখানে যে পালঘরের সাধু খুন দেখাচ্ছি, কিন্তু যখন উত্তরপ্রদেশে 2 জন সাধুকে মারা হচ্ছে, খুন করা হচ্ছে একজনকে, সেইটাকে আমার টেবিলের তলায় ঢোকাতে হচ্ছে। ব্যাপারটা এরম নয়। সমান গুরুত্ব দিয়ে আমি পালঘরও দেখাচ্ছি, আমি যোগীর রাজ্যে সাধুকে খুন হতে গেলে উত্তরপ্রদেশের সাধু খুনের ঘটনা সেই গুরুত্ব দিয়ে দেখাচ্ছি। এখানে এই রাজ্যের কোনো জেলায় এই ধরনের ঘটনা হলেও এবিপি আনন্দ একবার নয় বারবার সরব হবে। রাহুল, তোমার কি মনে হয় না যে এই ঘটনায় পুলিশের সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করা উচিত? সুমন, তুমি যেটা দিয়ে শুরু করলে ব্যাপারটা খুব এত ভালো বললে তুমি, আমি তোমার কথাটাই ফিরে আসছি যে তোমরা কোথাও কোনোদিন দাঁড়িয়ে কোথাও মানে সবসময় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বিচার করেছো এবং সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বহুবার সুমন তোমাদের চ্যানেলই সরকার বিরোধী বহু জিনিস তোমরা দেখিয়েছো এবং সেখানে দাঁড়িয়ে তোমরা কি মনে করো যে একবারের জন্য কোথাও এরাম নিগৃহের ঘটনা বা এরাম কোনো প্রতিবাদ কোথাও কোনো সময় শোনা গেছে? তোমরা সেখানে প্রশ্নটা সরকার বিরোধী বা সরকারের পক্ষে নয় রাহুল, প্রশ্নটা হচ্ছে যে আমি খবরটার নিরাপদে নির্বিঘ্নে দেখাতে পাচ্ছি কি না, বা শুধু আমার এবিপি আনন্দের ব্যাপার না। অনেকে বলছিলেন না, আমি বাড়িতে শুনছিলাম যে ছোট চ্যানেল, ইউটিউব চ্যানেল হতে পারে, কিন্তু যে তার নিজস্ব একেবারে তার গণ্ডির মধ্যে, সেই গণ্ডি বিরাট হতে পারে, সেই গণ্ডি আন্তর্জাতিক হতে পারে, সেই গণ্ডি একেবারে স্থানীয় হতে পারে, সে তার মতো করে খবর তার প্রকাশের স্বাধীনতা থাকছে কি না, প্রশ্নটা অনেক গভীর। প্রশ্নটা ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। আমাকে একটু বলতে দাও সুমন, আমাকে একটু বলতে দাও সুমন, একটু বলতে দাও। সংবাদপত্রের স্বাধীনভাবে এখানে বাংলায় যথেষ্ট স্বীকৃত সংবাদপত্রের স্বাধীনতা, এবং এখানে দাঁড়িয়ে যে পুলিশের কথা বলা হচ্ছে বা যারা ঘেরাও করেছিল এই ভদ্রলোকের স্ত্রী যেটা দাবি করছেন বা বলছেন, সেখানে কিন্তু এখন অব্দি জানা যায়নি তারা কারা ছিল। যদি তারা তৃণমূল কংগ্রেসের লোক থেকে থাকতো তাহলে আজ অব্দি এখানে পুলিশের তারা তৃণমূল বিরুদ্ধে এফআইআর করলো না কেন? আর দ্বিতীয় কথা, কোন ছোট খবর বড় খবরেই যদি আমরা প্রতিবাদ না করি, একটা কথা বলো, এটা বিশ্বাসযোগ্য যে একজন সাংবাদিক তিনি জানেনই না যে তার সমর্থনে মিছিল বেরোচ্ছে, আর একেবারে রাজনৈতিক নেতাদের যেরকম কাট আউট বেরোয়, ছবি বেরোয়, সেই নিয়ে কিছু লোক নিজেদের মুখ ঢেকে মিছিলে হাঁটছেন, তিনি জানেনও না, এবং তিনি একেবারে স্পষ্ট করে দাবি করছেন যে তারপরে তাকে মিথ্যে মামলায় জড়ানোর কাজটা খুব স্বাভাবিকভাবেই, যদি তার অভিযোগ সত্যি হয়, সেটা সহজ হয়ে গেল। তিনি জানবেনই না তার সমর্থনে মিছিল হলো লকডাউন ভেঙে, আইন ভঙ্গ করে। শেষ করতে দিলে না বিশ্বাসযোগ্য রাহুল। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে সাংবাদিক মানেই সে সমস্ত সন্দেহের ঊর্ধ্বে একথা বিশ্বাস করার কোনো কারণ নেই। সাংবাদিক মানুষের রক্ত মাংসের মানুষ, তাকেও ম্যানিফেস্টেট করা হয়, তাকেও প্রভাব খাটার বিরুদ্ধে খাটানো হয়, আমরা বহুবার বহু জায়গায় এটা দেখেছি। সুতরাং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা সেটা তো প্রশাসন ঠিক করবে, প্রশাসন বিচার করবে যে সে কোনো অভিযোগের ঊর্ধ্বে কিনা, বা এর আগে কোনো অভিযোগ তার বিরুদ্ধে ছিল কিনা, এটাও সমানভাবে দেখা দরকার। আর বাকি ভারতীয় জনতা পার্টি বা অন্য কোনো বিরোধী দলের মুখে আমি একথা শুনতে চাই না। কিছুদিন আগে মাইগ্রেন্ট লেবারদের নিয়ে এবিপি নিউজের রাহুল কুলকার্নির ঘটনা আমরা দেখেছি, সেখানে শিবসেনা সরকার ছিল। গৌরী লঙ্কেশকে আমরা দেখেছি, যোগেন্দ্র যাদবকে আমরা দেখেছি, আমরা সঞ্জয় পাঠককে দেখেছি, আমরা এমন বহু সাংবাদিক দেখেছি। এবং অবজারভেশন রিসার্চ ফাউন্ডেশন বলে একটি ওয়েব যারা বিদেশ নীতির উপর কাজ করে, নরেন্দ্র মোদীর বিদেশ নীতির বহু সমালোচনা করার জন্য তাদের
রীতিমতো চুনকালি মাখিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ভারতীয় জনতা পার্টি এবং ম্যাক্সাসাই পুরস্কার প্রাপ্ত তোমাদেরই কলিগ সুমন, তাদের বিরুদ্ধে যথেষ্ট ভাবে সোচ্চার হয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদেরও নিগৃহীত করা হয়েছে এবং কিছু কিছু সাংবাদিকের কাছে বাড়িতে রেড পর্যন্ত করা হয়েছে। সুতরাং এটা শুনতে হবে না আমাদের যে বিজেপি বা সিপিএম এর কথা বলবে আমরা শুনবো, এরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে রাহুল, একেবারেই আমার প্রশ্নটা কিন্তু আবার আমি বলছি যে এটা তৃণমূল বা বিজেপির প্রশ্ন নয়। তোমার পয়েন্টের সঙ্গে আমি যোগ করব যে সাংবাদিকদের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের এই দেশ গত 2 বছরে যে অঙ্কে ছিল, মানে যততম দেশ হিসেবে গণ্য হতো তার থেকে বেশ কয়েক ধাপ নেমে গেছে, সেটা প্রশ্ন নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, এবং সাংবাদিকরা কোনো বিশেষ আইনি প্রিভিলেজ পাবে, একবারও সে কথা বলছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাংবাদিক স্বাধীনভাবে নিরপেক্ষভাবে তার খবরটা প্রকাশ করতে পারবেন কিনা। তুমি ঠিক যতটা সহজে পুলিশ তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটা বললে, সেটা মানে সব জায়গায় রাজ্যের সব কোণায় তত সহজে কি হয়? আমার সন্দেহ রইল। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আমি একটা রাহুলের বাক্য নেব যে কি মানে ট্র্যাজেডিটা দেখুন বিশ্বনাথ বাবু, সেটা হচ্ছে যে এই আরামবাগ, যে আরামবাগে একসময় বিরোধী দলের, আমি বামফ্রন্ট আমলের কথা বলছি, বামফ্রন্টের কথা রাহুল একবার বললো না, যে সত্যি সত্যি বিরোধী কার্যত আরামবাগ একটা বিরোধী শূন্য জায়গা ছিল। ভোটের দিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, আমরা ফিল্ড রিপোর্টাররা তখন ঢুকতে পারতাম না। আপনার মনে থাকবে, আপনার বইতেও তার উল্লেখ আছে, 2004 সালে 5,92,000 ভোটে অনিল বসু আরামবাগ থেকে জয়ী হয়েছিলেন। কিভাবে ভোট হয়েছিল সে কথা সংবাদ মাধ্যমের ছত্রে ছত্রে, পুরনো কাগজ খুললেই দেখা যাবে, পুরনো টেলিভিশন আর্কাইভে গেলে জাস্ট আপনার তারিখটা লেখার অপেক্ষা। বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে লজ্জিত হয়েছিলেন যে 5,92,000, 2004-এর কথা বলছি আমি বলছি। আর আজকে তখনও আনন্দবাজার গোষ্ঠী চিৎকার করত, তার প্রতিবাদ করত, আজকেও এই 2020-তে বসে আরামবাগের এই ঘটনা দেখাতে হচ্ছে। বিশ্বনাথ বাবু দেখুন, আমি মনে করি করোনার আক্রান্তের সময়, আবার আমি বলছি যে কোনো রাজনৈতিক দলকে ক্লিন চিট দিচ্ছি না। হ্যাঁ, ভারতীয় সংবিধানে 32 নম্বর ধারাও এখন সাসপেনশনে নেই, 226 নম্বর ধারাও সাসপেনশনে নেই, অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা নেই যে আপনি সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করে রাখবেন। শফিকুলের বা আরামবাগের টিভির অন্যায় কি ছিল? 67 জন ক্লাবের সদস্যকে থানা, মানে আরামবাগ থানা ডেকে এই সময় করোনা পিরিয়ডে যখন ত্রাণ দেওয়ার কথা, তখন চেক বিলি করেছে। কোন চেক ক্লাবকে 1 লাখ করে চেক বিলি করেছে, তার মধ্যে 32 নম্বর চেকটি একটা বেনামি লোককে দেওয়া হয়েছে, অর্থাৎ সেটা জালিয়াতি করা হয়েছে। দ্বিতীয় যেটা, সেটা হলো এরপরে ওকে প্রেশারাইজ দিনের পর দিন করা হয়েছে, দিনের পর দিন প্রেশারাইজ করে ওকে বলা হয়েছে সোর্স বলো। তারপরে ওর বিরুদ্ধে 2টো এফআইআর করা হয়েছে শফিকুলের বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মিটিং এর, যাতে 2005-এর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টটা তার বিরুদ্ধে আবার লাগু করে অ্যারেস্ট করতে পারে, তার জন্য একটা মেকি মিছিল করা হয়েছে। মানে এন্টার অ্যারেঞ্জমেন্টটা কয়েকদিন ধরে চললো। এর আগে সন্ময় ব্যানার্জিকে আমরা দেখেছি যে কিভাবে অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল শাসক দলের। এরপরে আমরা এইটা দেখলাম, গত 4 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা টুইট করেছিলেন সাংবাদিক দিবস উপলক্ষে। তাতে সাংবাদিকদেরকে উনি বলেছিলেন ফেয়ারলেস ভাবে চলুন। কিভাবে ফেয়ারলেস ভাবে চলবে সাংবাদিকরা? আমি বুঝতে পারি না মুখ আর মুখোশের মধ্যে তফাৎ কোথায়। 4 দিন হয়ে গেল পশ্চিমবাংলার প্রতিটি লোক আরামবাগ টিভি নিয়ে মানে অত্যন্ত দুঃখিত যে টিভিটা একটা অল্প বয়সী ছেলে চালাচ্ছিল, তাকে ধমকে চমকে আরামবাগ পুলিশ থেকে যেভাবে চাপ দেওয়া হয়েছে, সে বাধ্য হয়ে সেই টিভি চ্যানেলটাকে বন্ধ করে রাখতে। রাজ্যের সমস্ত মানুষ জানে, রাজ্যের সর্বোচ্চ যে প্রশাসনে যিনি আছেন তিনি জানেন না? তিনি যদি সত্যি 4 দিন আগে যে টুইটটা করেছিলেন জার্নালিস্টদের উদ্দেশ্যে, সেই টুইটটা যদি মুখে বিশ্বাস করতেন, হৃদয় দিয়ে বিশ্বাস করতেন, একটা ফোন করে আরামবাগ এর থানাকে বলতেন যে আপনারা বন্ধ করুন এগুলো। আমি সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। আসলে মুখ আর মুখোশের মধ্যে ভয়ঙ্কর তফাৎ। আমি যখন টুইট করতে আরাম লাগছে তখন টুইটে রাহুল চক্রবর্তী, বিশ্বনাথ বাবু বলছেন যে একেবারে প্রশাসন পক্ষপাত দুষ্ট। এক কথায় যদি আমায় বলতে বলো, তোমার উত্তর?
আমি তো প্রথম থেকে বলছি, প্রথম কথা যে আজকে যেটা দুর্ভাগ্যজনক লাগছে আমার, যে প্রথম কথা যেভাবে ঘেরাও হয়েছে, তৃণমূলের নেতৃত্ব সেখানে দাঁড়িয়ে সরাসরি অস্বীকার করেছে এবং বলেছে যে এর সাথে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। কে বা কারা ঘেরাও করেছে, সেখানে ওই ভদ্রলোকের স্ত্রী নিজে, যে সাংবাদিকের কথা বলছো, তিনি নিজে বলেছেন যে আমরা জানি না তারা আদৌ পুলিশ ছিল না অন্য কোনো দলের লোক ছিল, সেটাও পরিষ্কার নয়। এখানে দাঁড়িয়ে দেখতে হবে কারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। দুর্ভাগ্যজনক, যেখানে করোনা নিয়ে মানুষ এই সংকটময় পরিস্থিতি চলছে, সেখানে করোনা নিয়ে রাজনীতি। আজকে গ্যাস লিক হয়েছে, এত বড় একটা ভোল্টের কত মানুষ ক্ষতিগ্রস্ত বা বিপদমুক্ত হয়েছে, সেটা নিয়ে রাজনীতি। আজকে দাঁড়িয়ে কোথাও মানুষের পাশে এসে দাঁড়াতো দূরের কথা। বুঝলাম রাহুল, পাশাপাশি এটাও বলো যে পুলিশ যেন যে কোনো নাগরিককে সমান নিরাপত্তা দেয়, সমান নিরপেক্ষতার সঙ্গে বিচার করে, সমান নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করে, এবং সব থেকে বড় কথা আমাদের এই রাজ্যেও কোনো রকম সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা, এমনকি অভিযোগও যেন না ওঠে। এইটুকুই তো আশা করা যাবে। আমি আবার বলছি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাতে একেবারে নিরাপদে, নির্ভয়, নির্ভাবনায় কাজ করতে পারে সাধারণ সময় এবং সংকটকালেও। তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005-এর ধারা দেখে ভয় দেখানোর অপচেষ্টা বন্ধ হোক। সেটা পশ্চিমবঙ্গে হলেও খারাপ, দেশের অন্য কোনো প্রান্তে হলেও সমান খারাপ। আমি দ্রুত এবার পরের বিষয়ে আসবো, যেটা একেবারেই আসার কথা নয়। আমরা বারবার সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট দেখছিলাম, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট দেখছিলাম। আজকে এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া তিনি যা বলেছেন তাতে আমাদের আশঙ্কা বেড়েছে। করোনার কথা হচ্ছিল খানিকক্ষণ আগে। জুন এবং জুলাইয়ের মধ্যে নাকি ভারতে সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারে এই করোনা আতঙ্ক। মারাত্মক কথাটি কি বলেছেন এইমসের অধিকর্তা, দেখাবো। मॉडलिंग डेटा के हिसाब से ये है कि जैसे जैसे केसेस बढ़ रहे हैं उसके हिसाब से ये लाइकली है कि जो हमारी पीक है वो जून जुलाई में आ सकती है। लेकिन इस पे कई और चीज़ें वेरिएबल्स हैं जो टाइम समय से पता चलेगा कि वो कितनी इफेक्टिव हैं। जैसे लॉकडाउन का और असर जो एक्सटेंड हुआ है उसका कितना असर पड़ता है, या और क्या जो चीज़ें हैं उसमें क्या इफेक्ट होगा। लेकिन अगर हम आज का डेटा देखें तो उसमें यही लगता है कि जो पीक है वो जून जुलाई में आ सकता है। ये तो आगे ही समय ही बता पाएगा, लेकिन जैसे जैसे हम डबलिंग टाइम देख रहे हैं तो नंबर ऑफ केसेस बढ़ने के चांसेस तो हैं। আর এবার আসবো কলকাতা পুরো ভোটের ক্ষেত্রে, পুরো বোর্ডের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবরে। প্রশাসক মণ্ডলী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রশাসক মণ্ডলী এই পুরো প্রশাসনের কাজ চালাবে। তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হলো এবং মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকর তিনি টুইট করলেন এবং সেই মামলার রায়ও বেরোলো। এখনো পর্যন্ত মাননীয় বিচারপতির কি অবজারভেশন রাখবো আপনাদের সামনে। করোনা আবহে পুরভোট সম্ভব নয় বলে আগেই ঘোষণা করেছিল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার শেষ হলো কলকাতা পুরসভার মেয়াদ। এবার পুরসভা চালানোর জন্য বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস নিয়োগ করল রাজ্য সরকার, জানিয়ে ফের সংঘাতে রাজ্য ও রাজ্যপাল। বুধবার রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তর বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করে কলকাতা পুরসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন করতে হয়, কিন্তু রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে পুরভোটের আয়োজন করতে গেলে প্রচুর মানুষকে নিযুক্ত করতে হয়। করোনা মোকাবিলায় কেন্দ্র রাজ্য সরকার যে বিধি মেনে চলতে বলছে তাতে এখন নির্বাচন করানো সম্ভব নয়। এই কারণে কলকাতা পুরসভায় বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস নিয়োগ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে আরো বলা হয়েছে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান হচ্ছেন বিদায় মেয়র ফিরহাদ হাকিম, যিনি আবার সেই পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, অর্থাৎ যে দপ্তর এই বিজ্ঞপ্তি জারি করেছে। কলকাতা পুরসভায় মেয়র পরিষদের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের সদস্য করা হয়েছে, অর্থাৎ এতদিন যারা পুরসভা পরিচালনা করে এসেছেন তাদের হাতেই দায়িত্ব থাকলো। এদিকে তাকে না জানিয়ে কলকাতা পুরসভায় বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর বসানোয় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। টুইটারে তিনি লিখেছেন, কলকাতা পুরসভা সম্পর্কে 6ই মে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তা এখনো হাতে আসেনি। বিলম্ব না করে ওই বিজ্ঞপ্তি রাজভবনে পাঠানো উচিত। বিজ্ঞপ্তি যদিও সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, মুখ্য সচিবকে বলা হয়েছে বিজ্ঞপ্তি রাজভবনে পাঠাতে। যে প্রক্রিয়ার মাধ্যমে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা জানাতে বলা হয়েছে ওই বিষয়ে কোনো পরামর্শ নেওয়া হয়নি বা তথ্য দেওয়া হয়নি। কেন্দ্রের নির্দেশ না মানার বিষয়টি দুর্ভাগ্যজনক। পরে ফের একটি টুইট করে রাজ্যপাল লেখেন, মুখ্য সচিবের কাছে কোনো সাড়া না পাওয়ায় 6ই মে কলকাতা পুরসভা নিয়ে জারি করা বিজ্ঞপ্তি সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছি। অনুচ্ছেদ 167 মোতাবেক মুখ্যমন্ত্রীর কর্তব্য রাজ্যপালকে তথ্য সরবরাহ করা। এই অর্ডারটির গভীর তাৎপর্য আছে। রাজ্যপালকে বিষয়টি জানানো উচিত ছিল, মনে করছে বাম বিজেপিও। যে আইন আছে পৌরসভার, সে আইন মোতাবেকও এটা ঠিক নয়, সংবিধানের ধারাকে এক প্রকার অমান্য করছে। আর আমাদের মাননীয় গভর্নর একজন
বড় আইনজীবী, সংবিধান জানেন, সেজন্য তিনি যেটা বলছেন একেবারে ফালতু কথা এরকম নয়, চিন্তা ভাবনা করে বলেছেন। এটা তো ঠিকই যে প্রশাসনিক যে নির্দেশ, এর মানে গুরুত্বপূর্ণ যে নির্দেশ হলো এটা রাজ্যপালের নামেই হবে, তো সেজন্য উচিত তো রাজ্যপালকে জানানো। এই রাজ্যে অকারণ ঝগড়াগুলো হচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি পরস্পরের মধ্যে এই পত্র বিনিময়, এত পত্রালাপের কোনো দরকার ছিল না, পরস্পরের সঙ্গে কথা বললেই ব্যাপারটা মিটে যেত। কিন্তু আমার মনে হয় এটা ওদের একটা রাজনৈতিক কৌশল উভয়েরই। পাল্টা রাজ্যপালকে বিঁধেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। ওকে জিজ্ঞেস করে যেটা বসানো হয়েছে মেয়রকে মুখ্য প্রশাসক করে, সেটা আইনি না বেআইনি, এর জন্য রাজ্যপালের অনুমতি লাগে না লাগে না? উত্তর হচ্ছে লাগে না। অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অর্ডার দিলে রাজ্যপালের সই লাগে না, এটা উনি বুঝবেন না। মুখ্য সচিবকে চিঠি লিখতে পারে, ওইটুকুই রাজ্যপালের ক্ষমতা। অরাজ্যপালোচিত ব্যবহার করছে পাবলিসিটির জন্য এবং রাজভবনটাকে বিজেপির পার্টি অফিস বানিয়ে তুলেছে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কলকাতা পুর আইনের 634 নম্বর ধারা মেনে কঠিন পরিস্থিতিতে এই বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিরোধীদের বক্তব্য, কলকাতা পুরসভা পরিচালনের ক্ষমতা তৃণমূলের হাতে রাখতেই এহেন সিদ্ধান্ত রাজ্য সরকারের। सेकंड बार मेयर के एडमिनिस्ट्रेशन करा जाए ना, आईएएस अधिकारी के नियुक्त करा जाए। फिराद हकीम एंड पूरा टीम के বসে দিয়েছেন, मतलब তো বোর্ড তো যায়নি, খালি নাটক করছেন, রাজনীতি করছেন। এখানে আমি বিরোধ করছি, আইএএস অধিকারীকে বসান, আর এরকম করা যায় না। আমার বক্তব্য হচ্ছে এই যে ব্যতিক্রম, এটা কি গোটা পশ্চিমবাংলাই হবে? যেমন শিলিগুড়ি আরো অনেক জায়গায় আছে। আগামীকাল 8 তারিখ ওরা প্রথম বৈঠক করবে, সেই বৈঠকে যদি গণতান্ত্রিক পরিবেশে থেকে নির্বাচন হয় তাহলে সেটা গ্রহণ করা যেতে পারে। কলকাতা পুরসভায় বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস নিয়োগ করা আইনগতভাবেও ভুল, অভিযোগ বিরোধীদের। এথিক্স বা মরালিটির কথা ভাবলে পরে তো সাংঘাতিকভাবে ভুল, কারণ গণতন্ত্রের শুধুমাত্র নিছক আইনের পরিধির মধ্যে না থেকে খানিকটা গণতান্ত্রিক মূল্যবোধের কথা থাকে। আমাদের এই পুরসভার আইনে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করার কোনো পদ্ধতি নেই। বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর যাদের নিয়োগ করেছে তারা ইচ্ছে করলে কাউকেই না মানতে পারেন, অগ্রাহ্য করতে পারেন, তারা বলতে পারেন আমরাই সব। কেন মন্ত্রী নিজেই যখন অ্যাডমিনিস্ট্রেটরের মাথা, এবং যারা মূল গণতান্ত্রিক কাঠামোকেই ভাঙছেন তারা কাউকেই না মানতে পারেন। প্রথম মজার ব্যাপারটা যেটা আমার মনে হয়েছে, যিনি পৌরমন্ত্রী তিনি নিজেকেই এক জায়গায় মেয়র হিসাবে নিয়োগ করছেন, তার জন্য তিনি সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়েছেন। পুরো ব্যাপারটাই গোলমাল, পুরোটাই রাজনৈতিক পদক্ষেপ। যখন পরিস্থিতির কারণে এখানে আর নতুন বোর্ড হতে পারছে না, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর বসানো হোক এবং একজন অরাজনৈতিক ব্যক্তি প্রশাসককে বসানো উচিত, যাতে সুশাসনের সম্ভাবনা থাকে। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। মন্ত্রী নিজেকে অ্যাপয়েন্ট করেন, মন্ত্রীর ওপরে যিনি তিনি মন্ত্রীকে অ্যাপয়েন্ট করেছেন। যদি কোনো অফিসারকে আমি অ্যাডমিনিস্ট্রেটর বসাই, হাওড়ায় বসিয়েছি, সেই সার্ভিসটা যেটা জনপ্রতিনিধিরা দেয় সেই সার্ভিস একটা অফিসার দিতে পারবে? কোভিডের পরিস্থিতি যারা রাজনৈতিকভাবে তৃণমূলকে মারো, তারা তৃণমূল বিরোধী নয়, মানব বিরোধী। এদিকে রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছেন শরৎ কুমার সিং নামে এক ব্যক্তি। শুনানি শেষে এদিন বিচারপতি সুব্রত তালুকদার নির্দেশ দেন, বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস আপাতত কেয়ারটেকার হিসেবে কাজ করবে। 1 মাস পর মামলার পরবর্তী শুনানি হবে। কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল আছে, এটা হতে পারে না, এটা বাতিল করা হোক, এই জন্য আমরা এই কেসটা ফাইল করেছি। আমরা আপনার অ্যাডমিনিস্ট্রেটর কোনো পলিটিক্যাল লোক হতে পারে না। কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্টে এইরকম অ্যাপয়েন্ট করা কোনো আইন নেই, কি করে করতে পারেন? একেবারে সঠিক প্রক্রিয়াতে এবং আইনি প্রক্রিয়াটা মেনেই এই কাজটা হয়েছে। কলকাতা কর্পোরেশন অ্যাক্ট, কেএমসি অ্যাক্ট 636 নম্বর ধারা, যেখানে পরিষ্কারভাবে বলছে যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করা যায়, যে কোনো মানুষকে করা যায়, বলা আছে এ পারসন। সেখানে কোথাও বলা নেই যে অ্যাডমিনিস্ট্রেটর হলে তাকে সরকারি আমলা হতে হবে। একদিকে করোনার জেরে কলকাতার পুরভোট যেমন পিছিয়ে গেছে, অন্যদিকে সেখানে সংক্রমণ ঠেকাতে বড়বাজারকে অন্যত্র স্থানান্তরিত করার ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। বাইরে থেকে যখন লরি আসছে, গাড়ি আসছে, খালাসি, ড্রাইভার, লোডার বা দোকানদার, তারা যে দোকানে যাচ্ছে সেই দোকানে এফেক্ট হয়ে যাচ্ছে, এখান থেকে ছড়াচ্ছে ওই জোনটা। ওইটাই আপনি জানতে চেয়েছেন, সেটা জানান যে এই কাজটা আমরা করছি, ওনারাও খুব অ্যাপ্রিসিয়েট করলেন। সব মিলিয়ে করোনার হানায় সর্বত্রই ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও সুমন ধড়াইয়ের রিপোর্ট, এবিপি। আজ আমাদের করোনা ব্যঙ্গচিত্র আসলে উইশফুল থিঙ্কিং।
এমন কেন সত্যি হয় না? আহা, যদি এমন একটা গণবন্টন ব্যবস্থা আমরা পাই যেখানে কোনো অভিযোগ থাকবে না, কোনো পক্ষপাতের অভিযোগ তো থাকবেই না, দরিদ্রতম মানুষটিও খালি পেটে তাকে ঘুমোতে যেতে হবে না, এই প্রার্থনা নিয়ে, এই আশা নিয়ে, এই আশাবাদ নিয়ে আজকে আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। দিচ্ছি বাবা। কিছু নেই তো। এবার কি হবে? ঘরে তো খাবার নেই, বাইরেই তো যেতে হবে। আয় আয় আয়। না না না। কেস দেবেন না প্লিজ। না, করোনার ওষুধ এখনো আবিষ্কার হয়নি, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই করোনা কালে প্রত্যয় বা আত্মবিশ্বাসী হচ্ছে সব থেকে বড় ওষুধ। আর আমাদের সেই আত্মবিশ্বাস বাড়ানো টোটকা দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রের কৃতিশিল্পীরা। আজ যেমন জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা আবৃত্তি করছেন কৌশিক সেন এবং রেশমি সেন। করোনায় ভয় করো না। দেখুন, আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজ। শুনবো না, ওসব বাজে। তোমার জন্য নতুন করে লিখবো তবে। সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে। লিখে কিন্তু আমায় দিবি। তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে সবে যখন 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ একটিও নেই এর তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? মনে তো নেই আমার, এসব মনে তো নেই। তুমি আমার লেখার কথা বলেছিলে। সঙ্গে আছে, ভাসিয়ে দাও গানের ছেলে। আরে হ্যাঁ, শোনো, আমি এখন মেঘ নই, সবাই এখন বৃষ্টি বলে ডাকে। বলেই হঠাৎ এক পশলায় নখ থেকে চুল আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়। মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমি যাও, মন দাওগে তোমার কাছে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সে বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলোবালি, যখন যা যা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি কবির জন্য এই অরণ্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, মাঠের পরে, বনের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। করোনার কাছে হারবো না, জিতবো আমরা, হার মানবো না।